রাবেয়া বেলা 11টার দিকে মায়ের বাড়ি গেলেন। বড় ভাইয়ের কাছে কিছু ধার পাওয়া গেলেও তা পাওনাদারদের একটু ঠেকানো যাবে, সময় পাওয়া যাবে চাইলে। আমজাদ সাহেবের অরাজি গম্ভীর মুখ দেখেও গেছেন রাবেয়া। অন্তুও চলে এলো। আব্বুর উদ্বিগ্ন মুখ আর কাতর চোখের চাহনি ভালো লাগে না। রাবেয়ার পিত্তথলিতে পাথর ধরা পড়ল। তৎক্ষণাৎ সার্জারি করিয়েছিলেন আমজাদ চৌধুরী। আব্বু আম্মু দুজনেরই হাই ব্লাড প্রেশার, ওষুধ, পানির খরচা, অন্তর লেখাপড়া, যাবতীয় দরকার গোটা সংসারের সবই বইছেন আমজাদ সাহেব। সব করতে ঋণ করতে হয়েছে আমজাদ সাহেবকে। অন্তিক একটা দোকান করেছে বড় বাজারে। অন্যরা তার চেয়ে ছোট ব্যবসা করে মাসে লাখ টাকা আয় করছে। অন্তিকের দোকান দিন দিন খালি হয়ে যাচ্ছে, পুঁজি সহ নেই হয়ে যাচ্ছে। বাড়িতে টাকা পয়সা দেয় না অন্তিক, আমজাদ সাহেবও চান না। এখনো তিনি যেন বাড়ির একমাত্র কর্তা, অথচ চাকরি থেকে রিটায়ার্ড করেছেন বহুদিন আগে। তার কর্ম বিশেষ কোনো উচ্চ পদে ছিল না, স্কুল মাস্টার। পুরো পরিবার সহ অন্তিকের বইয়ের ভারটা নিশ্চুপ বহন করছেন তিনি। অন্তিক নিজের এই লালবাতি জ্বলা ব্যবসার ব্যাপারে কোনো আলাপ আব্বুর সাথে করে না। অন্তিক অকালে বউ আনার পর স্বপ্নভাঙা আমজাদ সাহেব মার্জিয়ার সামনে দাঁড় করিয়ে দুটো থাপ্পড় মেরে বলেছিলেন, খেতে দিবি কোত্থেকে? সেই তো আমার ঘাড়েই চড়ে বসবি, অন্য উপায় আছে? আর কত দিকে যাব এই সামান্য কামাই নিয়ে? এই আমি তোকে জন্ম দিয়েছিলাম, দুই হাতে এতদূর টেনে এনেছিলাম, তোকে নিয়ে রাতভর স্বপ্ন বুনেছি জালের মতো। দেখ, বিশ্বাস করার কোনো উপায় রাখিস নি আজ সেই সব। ইচ্ছে বহুত ছিল, সেসব এক লহমায় গুঁড়ো করে দিতে বাঁধেনি তোর বিবেকে? বিবেক থাকলে হয়তো বাধ্য। বয়স কত হয়েছে, বিয়ে করে এনেছিস, তাও আবার আমার নামের সম্মান ডুবিয়ে? কি কাজ করিস? বউকে খাওয়ানোর মুরদ আছে? চাকরি বাকরি করার যোগ্যতা হয়েছে? আমার ছেলে এমন মূর্খ হবে তা জানলে হয়তো তোকে দুনিয়াতেই আনতাম না। অন্তু প্রথমবার সেদিন আব্বুকে নিজের অভিজাত ব্যক্তিত্ব থেকে বেরিয়ে প্রথমবার এমন কম দামি সাধারণ বাক্য মূর্খ সরল ধরনের কথা বলতে শুনেছিলেন। এর পরের দিন থেকে আজ অবধি চুপচাপ সব ভার বহন করছেন, কোনো অভিযোগ আর করেননি দ্বিতীয়বার। কিন্তু অন্তিক বোধহয় বাপের সাময়িক ক্ষোভকে ধরে রেখে কিছু বিচ্ছেদমূলক কাজ করে বসেছিল। একই বাড়িতে থাকে, সামনে দিয়ে যাওয়া আসা করে, মাথা তুলে তাকায় না, আব্বুর সাথে কথা বলে না, ধার ধারে না কোনো কিছুর। সে যে আছে দুনিয়াতে তার অস্তিত্বের খোঁজ পাওয়া মুশকিল। সেই সবের পরদিন বড় বাজারে দোকান নিল সে। সপ্তাহ খানেকের মাঝেই সেই দোকানে কমপক্ষে লাখ 5 টাকার মাল তুলল। টাকা কোথায় পেয়েছে তার হদিস কেউ জানে না, আর না জানানোর প্রয়োজন মনে করেছে অন্তিক কোনোদিন। আমজাদ সাহেব বহু খোঁজ চালিয়েও বের করতে পারলেন না, পরে হাল ছেড়ে দিলেন। মাসখানিকের মধ্যেই দোকানের ক্ষয় শুরু হলো। উন্নতির জায়গায় ক্রমান্বয়ে অবনতি। বেচা কিনা হয় কিনা কে জানে, কিন্তু একটা পয়সা ঘরে আসে না, কোথায় যায় কেউ জানে না। প্রথমে সকলে ভেবেছিল অন্তিক খারাপ পথে গেছে, নেশা করে হয়তো। সেসবও খোঁজ নিয়ে দেখার পর পাওয়া যায়নি। অন্তিক কেমন যেন হয়ে গেছে, মুখ চোখ শুকনো, শরীর শুকিয়ে সুদর্শন ছেলেটা একদম 60 বছরের বুড়ো হয়ে গেছে। খাচ্ছে বাপের ঘাড়ে, আছে বাপের পাখার নিচে, অথচ তার আত্মসম্মান নাকি তীব্র অভিমান অথবা অন্য কিছু কে জানে। দুপুরের রান্নাতে হাত লাগিয়েছে মার্জিয়া। অন্তু গিয়ে থালা বাসন মাজতে গেলে মার্জিয়া বলল, অন্তু, একা ছিলাম, কাজ করতেছিলাম, ভালোই তো ছিলাম, কি দরকার তোমার এখানে আসার? সকাল থেকে রান্না করতে পারতেছি, বাসন মাজতে হাতে ক্ষয় ধরে যাবে না আমার? রাখো তো, যাও এখান থেকে। অন্তু কথা বলতে চাইল না, তবুও বিনয়ের সাথে বলল, আপনি চাইলে এখন একটু বিশ্রাম নিতে পারেন ভাবি, আমিই রান্না করছি। সবচেয়ে বেশি গা জ্বলে কখন জানো? জানি না, আপনার বা কখন সবচেয়ে বেশি গা জ্বলে আমার জানার কথা তো নয়। মার্জিয়া দাঁত খিচে আবার সামলালো নিজেকে। তোমার সামনে আসলে, তুমি যতক্ষণ সামনে থাকো আমার গা তিত্তির করে পড়ে, বিশেষ করে তোমার শান্ত নরম কথাই। অন্তু আস্তে করে বলল, আচ্ছা বুঝতে পেরেছি। থালা বাসন মাজা হলে রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কৌটা বিভিন্ন জিনিসপত্র গুছাতে লাগলো। মার্জিয়া বলল, আমার চাচাতো ভাইকে পছন্দ হয়নি তোমার? অন্তু বলল, হয়নি এমন নয়। তাহলে কোনো জবাব তো দিলে না। আসলে ভাবি, এখন বিয়ে করতেই চাই না আমি। বিয়ে করার মতো হলে তো আর ভেগে যাব না। আপনার যেখানে খুশি ভালো মন্দ বুঝে দেবেন। ভেগে যাবে না তার গ্যারেন্টি কি? অন্তু চুপ রইল। মার্জিয়া আবার বলল, বিয়ে কেন করবে না? বয়স কি 15তে পড়ে আছে? কচি ভাবো নিজেকে। কমপক্ষে 22-23 বছর বয়স চলছে। মেয়ে মানুষ কি আবার 30 বছরে বিয়ে করে? বয়স একটু বাড়িয়েই বললেন ভাবি। যাই হোক, লেখাপড়া অথবা সংসার দুটোই এককভাবে করতে হয়। আউটসাইড পিছুটান নিয়ে কোনোটাই ভালোভাবে হয় না। সংসার করলে শুধু সংসার, লেখাপড়া করলে লেখাপড়া। অনার্সের আর 2 বছর দেখতে দেখতে কেটে যাবে। LLB করে বার কাউন্সিলরের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে একটা নিম্ন আদালতে চাকরি পেতে হলেও চাপ কম নয় ভাবি। এখন বিয়ে নয় আপাতত। চোখ গরম করে তাকিয়েছিল মার্জিয়া। সে নরম সুরে বলল, আপনি এত আগ্রহী আমার বিয়েতে? মার্জিয়া বলল, অনেক কারণ আছে। অন্তু শান্ত গলায় বলল, একটু বলুন, আমি শুনতে আগ্রহী। মশলা কষানোর ঝাঁজ নাকে আসতেই অন্তু কেসে উঠে মুখে ওড়না চেপে ধরল। তরকারিতে পানি দিয়ে মার্জিয়া ফিরল ওর দিকে।
তুমি খুব জাননেওয়ালার নাটক করলেও বহুত কিছুই জানো না। তার উপর জোয়ান মেয়ে, বাড়িতে থাকলে তোমার বাপ মায়ের চিন্তা না হলেও আমার হয়। তার উপর তোমার যে স্বভাব চরিত্র আর তেজ, ছেলে পাওয়া গেলে হয়। আমার বোনের সংসার নড়বড়ে হয়ে গেছে তোমার জন্য। তোমাকে লেখাপড়া করাতে গিয়ে আমার শ্বশুরের হাতের অবস্থা খারাপ। অন্তু, যাও তো, আমার কথা বলতে মন যাচ্ছে না তোমার সাথে। খুব অগোছালো লাগলো কথাগুলো। অন্তুর মনে হলো ভাবি যা বোঝাতে চাচ্ছে তা আসলে পারছে না। চুপচাপ দাঁড়িয়ে রইল। খানিক পরে আপন মনেই বলল মার্জিয়া, 1 টাকা যৌতুক ফৌতুক কিচ্ছু চাইনি। তোমাকে পছন্দ হয়েছে, আরো 5-7 ভরি গয়না দিয়ে নিয়ে যাবে, এতে অন্তত সংকট কমতো একটু। অন্তু হাসলো। বিক্রি করবেন নাকি আমায়? আর গয়না দিলে তো আমার গায়ে অথবা আলমারিতে থাকবে, সংকট কমবে কি করে? কি এমন সংকট লেগেছে বাড়িতে যে আমায় বিক্রি করা গহনা দিয়ে বাড়ির সংকট কমাতে হবে? দরজায় কেউ এলো। পাওনাদার? দীর্ঘশ্বাস ফেললো অন্তু। আমজাদ সাহেব ডাকলেন অন্তুকে। এদিকে আয় তো অন্তু। অন্তু গিয়ে দাঁড়িয়ে অবাক হলো। মুস্তাকিন মোহন বসে আছে। কেন এসেছে এই লোক? সেদিন সে গিয়েছিল, সেই ব্যাপারে কিছু বলতে এসেছে? আমজাদ সাহেব মৃদু হাসলেন। এটা আমার মেয়ে, অন্তুকে বললেন। ও আমার ছাত্র, আমি তখন ওদের ক্লাস টিচার ছিলাম। সৈয়দ মুস্তাকিন মোহন, পিবিআই অফিসার। নামটা কি ঠিক বললাম? মুস্তাকিন ইতস্তত হেসে মাথা নাড়ল। শুদ্ধতম হাসি, পরিপাটি এক সৌম্য চেহারার পুরুষ মানুষ। পরনে পাঞ্জাবি থাকাই আরো ভালো লাগছে দেখতে। শাল চাদর জড়ানো, সেদিন কার্যালয়ে এমন বিশেষ লাগেনি। হালকা রঙা পাঞ্জাবিতে ফর্সা মতো শরীর, পেটানো হাতের ত্বকে কালো বেল্টের হাত ঘড়ি নজরে এলো। সুপুরুষ আখ্যা পাবার মতো সবকিছুই আছে মুস্তাকিনের মাঝে। ভ্রুটা চটা পড়ল। জোড়া ভ্রুতে পুরুষ মানুষ এমনিতেই একটু বেশি নেশা ধরানো হয়। হাসিটা চমৎকার সুন্দর। বসে আছে বিনয়ী ভাবে নিজের প্রাক্তন শিক্ষকের সম্মুখে। মুচকি হাসি ঝুলছে ঠোঁটে। এভাবে কোনোদিন আগে পরখ করেনি কাউকে অন্তু। মুস্তাকিন বলল, আমি জানতামই না স্যার, এটা আপনার মেয়ে। ছোটবেলায় স্কুলে দেখেছি বোধহয়। এরপর সেদিন ভার্সিটিতে একবার দেখা হয়েছিল, কিন্তু হিজাবের আড়ালে। তার উপর বড় হয়ে গেছে, চিনতে পারার কথা না। সৌহার্দ্যপূর্ণ কণ্ঠ। আমজাদ সাহেব বললেন, তুমি কি করছিলে ওখানে? সামাজিক খোঁজখবর থেকে বেশ দূরে চলে এসেছেন স্যার। একটা ভয়াবহ রেপ কেস ঘটে গেছে আপনাদের এরিয়াতে, জানেন না? সেটারই তদন্তে আছি। স্যার স্যার করছিস কেন বাপ? তোরা কত বড় হয়ে গেছিস, এসব ডাক শোনার যোগ্যতা পেরিয়ে গেছিস। আমার থেকে বহুত বড় হয়ে গেছিস। আগে মনে হতো তুই লম্বা হবি না বেশি, আজ তো দেখছি নকশাটাই বদলে গেছে দেহের গড়নে। মুস্তাকিন মাথা নিচু করে হেসে ফেলল। স্যার, আমি আপনার কাছে চিরদিন নিয়মিত বেতের বাড়ি খাওয়া ছাত্র। আপনারা কোনোদিন ছোট হবেন না, আর না আমি বড় হব। এসব কথা বলে আজও সেই একইভাবে লজ্জায় ফেলছেন, যেভাবে স্কুলে পড়া না করে গেলে অপমান করতেন। আজও নাম ধরে একবার ডাকুন, আমি নস্টালজিক হয়ে যাব নির্ঘাত। কিন্তু আপনার দীপ্তির সাথে সাথে আভিজাত্য কমে এসেছে স্যার। কোনো ট্রমাতে আছেন মনে হচ্ছে। আমজাদ সাহেব হাসলেন। কবে শিফট হয়েছিস দিনাজপুর? মাস 6 হলো। আমজাদ সাহেব অন্তুকে ইশারা করলো, যা। তার ধারণা ছিল পুলিশ বা সরকারি চাকরিজীবী সব আঙ্কেল টাইপের, তেলের ড্রাম মার্কা ভুড়িওয়ালা, টাকলু আর বয়স্ক, দেখতে বিকট ধরনের। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, মামার বাড়িতেই থাকছিস? না, ফ্ল্যাট ভাড়া করে থাকছি। বৌমাকে আনলি না যে? ছেলে মেয়ে কয়টা হয়েছে? কবে মোড়ে টোরে যাব, দেখা করতে এলো না ওরা বাপের বুড়ো স্যারের সাথে? গম্ভীর মানুষটার এই সহজ দিকটা অনেকেরই অজানা, অথচ মুস্তাকিন খুব জানে স্যারের এই মুক্তমনা হাস্যোজ্জ্বল রূপকে। হেসে ফেলল ও। স্যার, আগে এটা তো জিজ্ঞেস করতেন বিয়ে করেছি কিনা। আমজাদ সাহেব গম্ভীর হলেন। বয়স কত তোর? কত বলে মনে হয় স্যার আপনার? আমজাদ সাহেব আপাতমস্তক দেখে বললেন, আন্দাজ করে বলার অভ্যাস নেই আমার, তবে দেখতে বেশ ফিটফাট আছিস। আগে তো মোটো ছিলি, শরীরের মেদ নেই হয়ে গেছে, শুধু বড় বড় দুটো চোখ আছে। মুস্তাকিন কপালে আঙুল ঘষতে ঘষতে ধীরে ধীরে হেসে বলল, লজ্জা পাচ্ছি স্যার। আমজাদ সাহেব বললেন, কন্যা রাশি তোর? মুস্তাকিন এবার শব্দ করেই হেসে উঠল। নিঃশব্দে হাসলেন আমজাদ সাহেবও। মুস্তাকিন মুগ্ধের মতো চেয়ে রইল গৌরাঙ্গ মানুষটির সুলভ হাসির দিকে। তরতরে তেজি হাসি স্যারের। মুস্তাকিনের সবচেয়ে প্রিয় শিক্ষক, সর্বকালের সব শিক্ষকদের মাঝে। হালকা মেহেদি রঙে রাঙানো দাড়িতে সাদা লুঙ্গির সাথে ফতুয়া পরা লম্বা আত্মবিশ্বাসী পুরুষটি মুস্তাকিনকে বারবার মুগ্ধ করে। মুস্তাকিন হাসি সামলালো। কেন স্যার, ছেলেদের লজ্জা পাওয়ার অধিকার নেই? অন্তু ট্রে ভর্তি নাস্তা আনলো। মুস্তাকিন বলে উঠল, স্যার, এটা ঠিক হলো না। আমজাদ সাহেব গম্ভীর হলেন। হ্যাঁ, এখন তুই আমায় ঠিক ভুল শেখা। স্যার, তা বলিনি আমি। আপাতত আর কিছু বলতে হবে না এই ব্যাপারে। তুলে নে এক এক করে। আম্মা, পানি দিলি না? অন্তু পানি আনতে গেল। আমজাদ সাহেব বললেন, একসাথে দুপুরের খাবার খাওয়ার সময়টুকু হবে? ভারী শোনালো কথাটা। মুস্তাকিন ভ্রু চুলকে হাসল। এভাবে বললে সময়ের সাহস নেই না হওয়ার। কেকের একটা পিস উঠিয়ে নিয়ে হাতে রেখে বলল, অন্তিকের কি খবর? আমজাদ সাহেব বললেন, আমি ভেবেছিলাম না তুমি প্রশাসনে ঢুকবে। মুস্তাকিন বুঝলো স্যার কথা এড়াতে চাইছেন। সেও আর গেল না ওইদিকে। আমি নিজেও ভেবেছিলাম না
অথচ ছোট চাচার বদৌলতে হয়ে গেল। আর অমত করিনি। বিয়ে শাদী করবি না? স্যার একবার তুমি বলছে, একবার তুই। বেশ উপভোগ্য লাগলো বিষয়টা। কেকের টুকরো চিবিয়ে জবাব দিল, ভাবিনি এখনো। ভাবার সময় আসছে না যাচ্ছে? সময় কোথায় সংসারে দেবার মতো? সারাদিন দৌড়ের ওপর আছি। আম্মা তো জিনের মতো ঘাড়ে ভর করে আছে। 3 বেলা ফোন করে কাঞ্চি বচ্ছে। দুপুরের খাবার বেড়ে দিতে মার্জিয়া এলো না। অগত্যা অন্তুকে তদারকি করতে হলো। আব্বুই তুলে তুলে খাওয়াচ্ছিল, সে হাতে হাতে সাহায্য করলো। মাঝে মধ্যেই আব্বুর পুরোনো ছাত্ররা আসে আব্বুর কাছে। এরকম সচরাচর দেখা যায় না। ছাত্ররা সচরাচর শিক্ষকদের ভুলে যায়, অথচ আমজাদ সাহেব শিক্ষকদের চেয়েও বড় কিছু তার ছাত্রদের কাছে। অন্তু গরুর মাংস তুলে দিল তার প্লেটে। সঙ্গে সঙ্গে মুস্তাকিন মুখ খুলল, গরুর মাংসে সমস্যা আছে আমার, খাই না। আমজাদ সাহেব বললেন, শুনে দিবি তো? আচ্ছা, আরেকটা পরিষ্কার প্লেটে নতুন করে ভাত তুলে দে। মুস্তাকিন বাধা দিল, ব্যাপার না, তার প্রয়োজন হবে না, আপনি শুধু মাংস তুলে নিন। অন্তু একটু অপ্রস্তুত হলো। মাংস কি করে তুলবে? চামচ দিয়ে তুলতে গেল। মুস্তাকিন হাসলো, হাত দিয়ে তুলুন না, পাত থেকে চামচ দিয়ে মাংস তোলা যায়? প্লেট থেকে হাত দিয়ে মাংস তুলে নেওয়ার পর অন্তুর শরীরে অস্বস্তি জেঁকে বসলো। খাওয়া শেষ করে হাত মোছার জন্য গামছা চাইল মুস্তাকিন। অন্তুর মনে হলো আগে যে 2 দিন মুস্তাকিনকে দেখেছে খুব পেশাগত শক্ত লেগেছিল, আজ একদমই তা লাগছে না। সহজ, মিশুক এবং ব্যক্তিত্ব সুলভ লাগছে। তোয়ালেতে হাত মুছে সেটা আবার অন্তুকে ফেরত দেওয়ার সময় অন্তুর দিকে তাকিয়েছিল মুস্তাকিন, বেশ বেলেহাজ দৃষ্টিতে। অন্তুর মুখ দেখতে পাওয়া যাচ্ছে না। এই বিষয়টা যেন মুস্তাকিনের কৌতূহল ও অনুরাগ বাড়িয়ে তুলল অন্তুর দিকে মনোযোগী হতে। অন্তুর চেয়ে বেশ খানিকটা লম্বা মুস্তাকিন। প্রশাসনের লোকদের একটা নির্দিষ্ট লম্বা উচ্চতা থাকে। একটা ঢোক গিল মুস্তাকিন। ওড়নায় আড়াল করা মুখের ওপর দেখতে পাওয়া চোখ দুটোকে গিলে নিল বোধ হয়। বেশ অস্বস্তিতে পড়ল অন্তু। আমজাদ সাহেব হাত ধুতে রান্নাঘরে উঠে গেলেন, ভিমবার লাগিয়ে হাত ধোয়ার উদ্দেশ্যে। মুস্তাকিন অন্তুকে জিজ্ঞেস করলো, কোন ইয়ারে পড়ছেন? 2nd ইয়ারের ফাইনাল দেব। কোন অনুষদে? LLB। বাপরে, হবু উকিল ম্যাডাম। অন্তুর কি হলো জানা নেই, কেমন আড়ষ্টতা ভর করলো। মাথাটা নত করে মৃদু হেসেও ফেলল। এই প্রথম বোধহয় আর 5টা মেয়ের মতো কারো সামনে বেশ অপ্রস্তুত আর সংকুচিত হয়ে পড়েছে। মুস্তাকিন নিচু আওয়াজে বলল, এজন্যই সমাজের প্রকৃতি নিয়ে বেশ ক্ষোভ আছে আপনার মাঝে। অন্তু কথা ঘোরালো, আমি আপনার অনেক ছোট বোধ হয়। আপনি বলছেন, শুনতে ভালো লাগছে না। ঘাড় চুলকালো মুস্তাকিন। খুব বড়ও না, মানে অতটা অন্তত বড় না যে চোখে লাগবে। আমি যখন 8-এ পড়তাম আপনি 3 অথবা 4-এ ছিলেন বোধ হয়। অন্তু বলল, আমার আসলে ঠিকঠাক মনে নেই। মুস্তাকিন বলল, আমি মেয়েদের তুমি বলতে পারি না, নিজের কাছে খুব লেম লাগে ব্যাপারটা। এরা মায়ের জাত, এদের সামনে খুব কুকড়ে যায় আমার তেজ আর শক্তি। বলা চলে মেয়ে জাতিকে ভয় পাই আমি। মানে ধরুন কি থেকে কি হয়ে যাবে, কোথাও অসম্মান বা তাদের মনোকষ্টের কারণ হবে আমার কোনো কথা বা আচরণ, অভ্যাসগত কারণে হলেও আপনি থেকে তুমিতে আসাটা খাটুনির কাজ হবে। মুস্তাকিনের বলার ধরনটা অবলীল ও সরল ছিল। অন্তুর ভালোই লাগলো শুনতে। হাসি পেল অল্প। আব্বুর ছাত্রের মুখে আব্বুর আদর্শের কথা শোনাটা চমৎকার একটা অনুভূতি বলে মনে হলো অন্তুর। এই আদর্শই তো সে ছোটবেলা থেকে দেখছে আব্বুর মাঝে। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে আমজাদ সাহেবের পেছনে গেল মুস্তাকিন। আমজাদ সাহেব আবার বসলেন নিজের জমি জমার কথা তুলে। সব খুলে বলেছেন। আবারও একবার মনে করলেন। চলে যাবার সময় দরজা অব্দি গেলেন আমজাদ সাহেব। আবার আসবি কিন্তু, অবসর সময়টা কাটতে চায় না আজকাল। মুস্তাকিন বাড়ির ভেতরে চোখ ঘোরালো। কিছু খুঁজে চলল তার দুটো চোখ। অকারণেই বোধহয় এই অযাচিত অপ্রাসঙ্গিক চোখের চাহিদা। ব্যতিক্রমে মস্তিষ্ক মনোযোগী হয়। সেই দিন অন্তুর কার্যালয় থেকে আসার পর বেশ কয়েকবার খেয়ালে এসেছিল অবশ্য এই আলাদা ধাঁচের অপরিচিতার কথা। দেখা পেল টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা থালা বাসন গোছাচ্ছে। স্যারকে বিদায় দিয়ে সামান্য গলা উঁচিয়ে অন্তুকে বলল, আসি উকিল ম্যাডাম, মন দিয়ে পড়ুন। আউটসাইডের চিন্তা না করলে বোধহয় আপনার জন্য ভালো। সমাজ দেখার জন্য আমরা আছি। আপনার পুরো ফোকাস এখন বইয়ের পাতায় হবে। আমজাদ সাহেব মৃদু হাসলেন। দোয়া করিস বাপ, একই জেলায় আছিস, তোদের জুনিয়র, দেখে শুনে রাখিস রাস্তাঘাটে। যেসব কিছু ঘটছে ভার্সিটিতে, চিন্তা হয় ওকে নিয়ে খুব খুব বেপরোয়া হয়েছে। বেপরোয়া সাধারণত আজাব বয়ে আনে। মুস্তাকিন আবারও তাকালো অন্তুর দিকে। আপনার মতোই হয়েছে স্যার, আসি। ফ্ল্যাটে যাবেন সময় করে, 1 কাপ চা খেয়ে আসবেন ছাত্রর হাতের। অন্তু এবার তাকিয়ে দেখলো বাইরের দিকটা। শালটা কাঁধের ওপর তুলে রোদ চশমাটা পরে নিল মুস্তাকিন। অন্তুর চোখের সামনে জয় এসে দাঁড়ালো। ঘৃণায় মুখে বিরক্তির রেখা ভাঁজ আকারে পড়ল। এই শাল, রোদ চশমা, পাঞ্জাবি সব বেশি জয়কে দেখেছে অন্তু, অথচ এমন সুপুরুষ লাগেনি। পুরুষত্ব একটু হলেও আছে মুস্তাকিনের মাঝে। অন্তত নারীকে সম্মান করার মতো মনুষ্যত্বটুকু আছে। হুট করেই দুজনের তুলনা করে ফেললো অন্তু। জানে না, কিন্তু আজকাল জয়ের নোংরামিগুলো মাথায় এঁটে থাকা অবস্থায় ব্যতিক্রমী এক পুরুষ চরিত্রের উপস্থাপন একটু ভাবতে বাধ্য করলো ওকে। অন্তুর একা খেতে বসে খাবারে অনীহা এসে যাচ্ছিল। ভাবির ঘরে গিয়ে দেখলো ভাবি উপুর হয়ে শুয়ে আছে। ডাকলো, ভাবি আসুন খেয়ে নি, দুপুর পেরিয়ে যাচ্ছে।
আমি খাবো না, খুব মাথা ধরেছে, দেখো না আমায়। শরীর খারাপ নাকি আপনার? জ্বরটা আসবে হয়তো, চা বানিয়ে দিই, খাবেন? মার্জিয়া জবাব দিল না। অন্তু আর খেলো না। চা খাওয়া যায়। আপন মনেই একটা পরিচিত কল্পিত দৃশ্য ভেসে উঠল চোখের সামনে। তার পরনে সাদা শাড়ি, তার উপর অ্যাডভোকেটের বিশেষ কালো পোশাকটা। সে কয়েকটা ফাইল হাতে রিক্সা থেকে নেমে সুপ্রিম কোর্টের ফটক পেরিয়ে এগিয়ে যাচ্ছে ভেতরে। ভাবনা ভঙ্গ হলো, পানি ফুটে গেছে। চাপাতি ঢেলে দিয়ে আরেক ভাবনায় মন গেল। চোখের সামনে চিরাচরিত কল্পিত একটা দৃশ্য এসে দাঁড় হওয়া, আর বাস্তবে তার সুপ্রিম কোর্টের উকিল হিসেবে ভেতরে হেঁটে এগিয়ে চলার মাঝে দূরত্ব কতটুকু, আর সেই দূরত্বের রাস্তাটা সহজ কতটা, ঝঞ্ঝাট আর ঝড়ো হাওয়ার বেগ কেমন, কম না বেশি? রাস্তাটা বিছিয়ে আছে রক্ত গোলাপের কাঁটা নাকি রক্তরঙা কৃষ্ণচূড়ায়? তবে রাস্তার রংটা লালচে, এটা কল্পনায় এলো অন্তর। পরদিন ভার্সিটিতে। আরমিন? অন্তু পেছনে ফিরে তাকালো। জয় হাসলো তার নিজের ভঙ্গিতে। তোমার একটা চুমু খেতে ইচ্ছে করছে খুব। অন্তু চোখ বুজে গাঢ় শ্বাস ফেলল। রাখছো কেন? মামা একটা বিয়ে করিয়ে দেয় না, তার কোনো মেয়েই পছন্দ হয় না। কিন্তু আমার তো বয়স হয়েছে। চট করে হেসে ফেললো কথার মাঝেই। আচ্ছা যাও, এখন চুমু টুমু বাদ, বিয়ের পরে মন ভরে চুমু খাবো, ঠিক আছে? অন্তু ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। জয়ের ভয়ে পেছনের ছেলেরা জোরে হাসতে না পেরে সবগুলো মুখে রুমাল চেপে ধরেছে। জয় ঘাড় ঘুরিয়ে তাকালো। হাসতেছিস কেন তোরা? আমার প্রেমিকাকে আমি চুমু খাই? অথবা এখানেই? কথাটা মাঝপথে রেখেই আবার বলল, উপভোগ কর তোরা, উপভোগ কর, হাসবি না, নো হাসাহাসি। অন্তু চলে গেল। জয় হাতের তালু উঁচিয়ে ধরল। আরে কথা তো শুনে যাও। কথা অসম্পূর্ণ রেখে জোরে শব্দ করে গা কাঁপিয়ে হেসে লুটিয়ে পড়ল জয়। প্রাণ খোলা হাসি হাসছে সে। পা বাঁকিয়ে কুঁজো হয়ে দুই হাঁটুতে হাত রাখলো। হাসি থামছে না ওর। ছেলেরা দেখলো জয়ের মন খোলা অট্ট হাসি। ওরাও হেসে ফেলল। কোনো মানুষই একক রূপী হয় না, সবারই ক্ষেত্র বিশেষে একাধিক রূপ থাকে। জয়েরও আছে একের অধিক ভিন্ন ভিন্ন রূপ। অন্তুকে জ্বালাতে পেরে যে সে পরিতৃপ্ত। অন্তুর বিরক্তি তাকে আনন্দ দিচ্ছে। এই হাসি তারই বহিঃপ্রকাশ। অন্তুর কানে অবধি পৌঁছালো সেই হাসির আওয়াজ। জয় ঠোঁটে সিগারেট চেপে লাইটার চাইল কবিরের কাছে। কবির বলল, ভাই আপনি এই মেয়েটারে কি সত্যিই? গম্ভীর মুখে চোখ নামিয়ে তাকালো জয়। নিজের কাজে কাজ রাখ, যা। আলিম ঠোঙা ভরে গাছের পেয়ারা এনেছে জয়ের জন্য। জয়ের পছন্দ পেয়ারা। পথে হাঁটতে হাঁটতে পেয়ারা বন্টন করলো সবাইকে। পথে যেসব জুনিয়রদের সাথে দেখা হলো ওরা সালাম দিয়ে হাত মিলালো। সকলকেই একটা একটা করে দিল। একটা মেয়ের ওড়না গলার সাথে ফাঁসির দড়ির মতো পেঁচানো। জয় একবার আপাদমস্তক দেখে বলল, গলার দড়িটা হয় খুলে ফেলো অথবা গায়ে রাখো। ফাঁসটাস লেগে মরে গেলে সেই দোষও আমার হবে। লোকের ভেতর আমাকে দোষারোপ করার জীবাণু ছড়িয়ে গেছে। আদারওয়াইজ আমার মুখ আবার ভালো না, সাথে চোখ তো আরো খারাপ। আজে বাজে কিছু বললেই নেতাগিরির নাম বদনাম হবে। ধরো পেয়ারা খাও। শহীদ মিনার চত্বরে সিঁড়িতে বসলো। আশেপাশে ছেলে মেয়েরা বসে হাসাহাসি করছিল। একে অপরের গায়ে ঢুলে পড়া হাসি। জয় ঠোঁট থেকে সিগারেট নামিয়ে চোখ উঠিয়ে তাকালো একবার সেই দিকে। থমথমে হয়ে উঠল আশপাশ। মাথা নিচু করে সালাম দিয়ে উঠে চলে গেল সবগুলো এখান থেকে। শেষ অবধি জয়ের ভাগে পেয়ারা জুটল না। রোজ হয় তার সাথে এমন। বিলাতে বিলাতে নিজের পাত খালি। সবাই একজোট হয়ে নিজেদের পেয়ারা এগিয়ে দিল জয়ের দিকে। জয় স্বাভাবিক ভঙ্গিতেই ঘাড় নাড়ল। তোরা খা, আমি খাবো না। ভাই, কাতর স্বরে একযোগে ডেকে উঠল সবাই। জয় বিরক্ত হলো। এক একটা দেখতেছি সুপার ড্রামা কুইনের মেল ভার্সন। পেয়ারার বদলে অমন করে কলজে কেটে দাও দেখি সম্বন্ধের চ্যাংরারা। 4 আনা পিস পেয়ারা তোরা খা, আমার লাগবে না। পারলে একটা মিষ্টি স্বাদের বেশি করে জর্দা মেরে পান কিনে দে, চিবই। কবির একটা দারুণ কাজ করলো। নিজের হাতের পেয়ারাটা জয়ের হাতে ধরিয়ে দিয়ে দৌড়ে ডান দিকে গেল। যে মেয়েটাকে জয় পেয়ারা দিয়েছিল সে তখনও দাঁড়িয়েছিল। তার কাছে গিয়ে বলল, পেয়ারা দাও। মেয়েটা অবাক হলো, বুঝলো না, বলল, হ্যাঁ। কবির পেয়ারা কেড়ে নিল। দৌড়ে এলো দলের কাছে। কিছুক্ষণ কেউ মুখ বন্ধ করলো না, কথা বলল না। খানিক সময় যেতেই সবগুলো হু হা করে হেসে উঠল। রাহাত কাঁধ থাপড়ায় কবিরের। মামা, কি কামটা করলি? কেড়ে নিয়ে চলে এলি? ভাই, তোকে আমি এই বছরের সেরা পেয়ারা ফেরত অ্যাওয়ার্ড দেব। সাথে থাকবে 2 বালতি পেঁয়াজ ভাজি আর পেয়ারার হালুয়া। কবির গম্ভীর মুখে বলল, ভাই একটা ডাউট, আপনি আসলেই যদি মেয়েটাকে ভালোবাসেন তাহলে? জয় চোখ তুলল। আমি যা বলি করি তাই। যে কোনো মেয়ে ভয় পেয়ে হোক আর ভালো লেগে হোক সাই দিত, মিঠা কথা বলতো, আর চোখে তাকাতো, দেখতো আমায়, লজ্জা পেত। যে লজ্জায় লজ্জা না, থাকে আসলে নির্লজ্জতা। 2-1 দিন গেলেই গা ঘেঁষতো। এরপর আমার মনোযোগ পাওয়ার চেষ্টা করতো। এসব যে কোনো মেয়েই করতো, ভয়েই হোক অথবা ইচ্ছে করে। ওদেরকে জ্বালানোর কিছু নেই। সুতো না টানতেই গায়ে আশ্রয় পড়া খানকি সব। ওদের জ্বালালে বিরক্ত হতো ওরা? বা সেটা কি জ্বালানো হতো, না নিজের ব্যক্তিত্ব আর পদের নাম বিসর্জন দেওয়া হতো? ঠিক কথা ভাই। ভার্সিটির ক্যাম্পাস
ফাঁকা প্রায়। জয় সিগারেটে টান দিল আরেকটা। আরমিন সেরকম? কবির বলে উঠল, না ভাই। জয় আবার বলল, আমার আচরণ, কাছে যাওয়া, কথা বলা সবকিছুতেই ওর গা চিটমিট করে ওঠে, ঠিক যেমন ধর ফুটন্ত বালুতে মুড়ির চাউল যেরকম। আর এইখানটাতেই মজা। তুই জানিস না আমি ওর সামনে গেলে ও ঠিক কতটা অস্বস্তি আর ঘৃণা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকে। ধরে নে একটা আজাব আমি ওর কাছে। আসলে ওকে বিরক্ত করার ইন্টারেস্টটা এখানেই। কিন্তু ভাই। জয় হাসল। রাহাত, ছাড় দেওয়া আর ছেড়ে দেওয়াকে গুলিয়ে ফেলিস না বাপ। ছাড় দিয়ে রেখেছি, সুতো আমার হাতে। সুতো জড়াতে শুরু করলে হুড়মুড়িয়ে এসে আমার খপ্পরে পড়বে। ও আমাকে চ্যালেঞ্জ করেছে জানিস। আর কাউকে কিছু বলতে দিল না। কবিরের দিকে তাকালো। একটা অমলেট দে, গিটার দে আমার। ওর কোলে গিটার তুলে দিল কবির। তাতে টুংটাং সুর তুলে বজ্রকণ্ঠে গলা ছেড়ে চেঁচিয়ে গেয়ে উঠল, ধরো কালকি মারো টান, গাঞ্জা বাবার আশিকান, ময়রা গেলে কিছুই সঙ্গে যাবে না। গা দুলিয়ে হেসে ফেলল নিজেই। ছেলেদের অবস্থাও বেকায়দা। জয় গিটার নামিয়ে রেখে সিঁড়ির দিকে ঝুঁকে বসল। গা কাঁপিয়ে হাসছে। হাসির দমকে শরীর দুলছে তার। ছেলেরা ভীষণ ভক্ত জয়ের। নেতা নেতা ভাব, সভ্যতার বড়ই অভাব। সামনে দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছিল। জয় ডাকলো, এই শোন, এদিকে আয়। ছেলেটা এসে দাঁড়ালো। জয় আগাগোড়া চোখ ওপর নিচ করে দেখল। প্রশ্ন করলো, নাচতে পারিস? ছেলেটা বোকার মতো চেয়ে আছে। জয় বিরক্ত হলো। নাচতে পারিস নাকি? ছেলেটা না বুঝেই বোধহয় ঘাড় নাড়ল। জয় জিজ্ঞেস করলো। কথা শেষ করে কবিরের দিকে কাঁধ ঝুঁকিয়ে চিবোতে চিবোতে বলল, আজকাল সুরসুরি টের পাচ্ছি ভেতরে, আগুন বেড়ে গেছে। কবির উদ্ভট হাসল। ভাই কি কন না কন, দিনের বেলায় কেমনে কি? রাতে একটা ব্যবস্থা করা হবে। ভ্রু জড়ালো জয়। দিনের বেলা সুরসুরি উঠা যাবে না নাকি? এখন বুঝতেছি মানুষ বিয়া কেন করে। দিন হোক বা রাত, যখন তখন ফুল টাইম। ভাই আপনিও জীবনে বিয়ে শাদী করবেন? মানে আপনার হাবভাব দেখে কিন্তু কোনোদিন মনে হয় না যে আপনি বিয়ে করবেন। জয় বলল, খারাপ কথা বলিসনি তুই। আমিও ভাবছি কয়দিন ধরে তোকে একটা বিয়ে দেব, এরপর বউটাকে আমি আর তুই ভাগ করে নেব। ভাগাভাগি এক মহৎ মানসিকতার পরিচয়। সবে মিলে করি কাজ, হারি জিতির নাহিলাজ। সপ্তাহে 3 দিন তোর, 3 দিন আমার, বাকি শুক্রবারটা আমার বোনাস। রাহাত হেসে গড়াগড়ি খায়। ভাই বউ ওর, কিন্তু বোনাস আপনি কেন পাবেন? জয় বলল, বিয়ে কে দেবে? হ্যাঁ, যেই ফকিরের সিন্নি খাও সেই ফকির চেনো না? কবিরের জীবনে বিয়ে হবে আমি সুপারিশ না করলে? ভাই কিন্তু আপনি বিয়ে করবেন না কেন? জয় পেয়ারাতে কামড় দিল। পুরুষ মানুষ 2 প্রকারের, এক বিবাহিত, 2 জীবিত। তবে বেশি দিন বেঁচে থাকা ঠিক না। বেঁচে থাকার কোনো টেস্ট নেই। ভাই তার মানে পুরুষ বিয়ে করলে বেঁচে থাকে না? জয় মাথা নাড়ল। চান্সই নেই। নজর ঘুরিয়ে সামনে দাঁড়ানো ছেলেটাকে বলল, একটা জম্পেশ বেলি ডান্স দে তো, নাচ। কবির ফিসফিস করলো, ভাই ও তো ব্যাটা মানুষ, ওর বেলি ডান্সে আপনার মনের আগুন কেমনে নিভবে? ঠোঁট থেকে সিগারেট নামিয়ে জয় ছেলেটার দিকে অতিষ্ঠ নজরে তাকিয়ে আঙুলে তুড়ি বাজিয়ে তীব্র বিরক্ত নিয়ে সামনের রাস্তার দিকে আঙুলে ইশারা করলো, এই যা, ভাগ এখান থেকে, যা সামনে থেকে সর। শোন, আবার যাইয়া যদি ওপর মহলে কমপ্লেন করবি না। এটা র্যাগনারে পাগলা, আমার ভালোবাসা। আমি আছি কিছুদিন, আর বদনাম ভাল লাগে না আজকাল, বয়স হচ্ছে তো। প্রফেসর এদিকেই এগিয়ে আসছেন। জয় উঠে দাঁড়িয়ে আর একটা লম্বা টান দিল সিগারেটে। স্যার যখন একদম সামনে এলো, তার মুখের সামনে একবার ধোঁয়া ছেড়ে তারপর মাটিতে ফেলে জুতো দিয়ে চেপে দাঁড়িয়ে সালাম দিল। সালাম সালাম স্যার, কি অবস্থা? তোমার কি অবস্থা? হাত দুটো মাথার ওপর তুলে অলস ভঙ্গিতে জয় বলল, বিন্দাস চলছে। নাক কুচকালো প্রফেসর, কি করছো আজকাল? যা করছি, আপনি স্যার মানুষ, বলা ঠিক হবে না। আপনাদের একটা ইজ্জত আছে না? এত রং তামাশা আর ভালো থাকা থাকি আসে থেকে? মাথার ওপর থেকে হাত নামালো জয়। ভালো থাকা একটা পেশা স্যার। পেশা? প্রফেসর স্যার কপাল কুচকালেন। মাথা নাড়ল জয়, জি স্যার, পেশা। তাই নাকি? স্যার রেগে যাচ্ছেন? জয় তাতে লম্বা হাসল। হ স্যার, এই পেশাই দরকার, যা ইচ্ছে তা করার ক্ষমতা আর মন মানসিকতা। যখন যা ভালো লাগবে, যাতে আনন্দ এবং মজা পাওয়া যাবে, তা করার সাহস এবং পাওয়ারটুকু থাকলে অলওয়েজ ভালো থাকা যায়। সেটা খারাপ অথবা ভালো, এই চিন্তা করলে আপনি এই পেশার যোগ্য নন। তাহলে আপনাকে ওই মাল গিলে ডিপ্রেশন কাটাতে হবে। প্রফেসর বললেন, তোমার কাছে এই পেশা আছে বলে তুমি মাল গেলো না, সিগারেট টানো, তাই না? ওটাই তো মুশকিল স্যার, জোয়ান ছেলে পেলে আমরা, রাত হলে 2-1 প্যাক মাল পেটে না পড়লে চলেই না। এবার চূড়ান্ত রাখলেন স্যার। বজ্জাত ছেলে, তোমার সাথে কথা বলাটাই উচিত হয়নি আমার। জয় বলল, এমন ভাব করছেন যেন আজকেই প্রথম অনুচিত কোনো কাজ এবং শব্দের সাথে পরিচয় হলো আপনার। দিনে কয়টা উচিত কাজ করেন? যেসব কাজ করেন আপনি, আমিও অত খারাপ মানুষ না। মুখ খুলেন না স্যার, বদনাম করছেন মুখের ওপর। এদিক ওদিক তাকাচ্ছে আর কথা বলছে জয়। এটা তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কোনো সময় চোখের চাহনি আর ঘাড় স্থির থাকে না, পাখির মতো তাকিতুকি চলতে থাকে। প্রফেসর জিজ্ঞেস করলেন, কবে এসেছো ঢাকা থেকে? আবার ঢাকা ফেরার সময় হয়ে এলো। আপনি আসার কথা বলছেন? পরীক্ষা কবে? পরশুদিন যাব।
পাখিদের মতো চোখের চাহনি এবং ঘাড়টা সর্বক্ষণ ছটফটে চঞ্চল বেপরোয়া জয়ের। প্রফেসর বললেন, ভালো হও, বখাটে হচ্ছ দিন দিন। জয় বলল, একটা বিয়ে দিয়ে দেন তাইলে ভালো হয়ে যায়। তোমাকে মেয়েকে দেবে এমন বাপ নেই দেশে আমার জানা মতে। দিনকে দিন যা হাবাতে হচ্ছ, 1 নম্বরের ম্যানারলেস তুমি। জয় সোজা হয়ে দাঁড়ালো, নাক শিউরালো। দিলেন তো মুটটার আব্বা আম্মা করে। ম্যানার্স কি জিনিস? হোয়াট ইজ ম্যানার্স? সেটা খায় না গায়ে মাখে? ম্যানার্স আর আমি একসাথে? এই অসম্ভব বাক্যটার উচ্চারণ করা কি খুব দরকার ছিল আপনার এই মুহূর্তে? যান যান, কোথায় যাচ্ছিলেন যান। আপনার উদ্দেশ্যে সম্মান দেখিয়ে আবার সিগারেটটা ফেলে দিলাম। 18 টাকা একটা সিগারেটের দাম। গম্ভীর মুখে স্যার তাকালেন, শুধরাবে না। এগিয়ে গেলেন প্রফেসর। জয় আনমনেই বলল, শুধরালে কি আপনার মেয়ে বিয়ে দেবেন আমার সাথে? স্যার পিছন ফিরে বললেন, কচু দেব। জয় স্যান্ডেলের ফিতা লাগাতে লাগাতে মুখ না তুলেই বলল, লাগবে না, আপনি ওটা জুস করে খাইয়েন, পেট কমবে, আমার এলার্জি আছে, গা চুলকায়। স্যার কপালে হাত ঠুকলেন। কবির জিজ্ঞেস করলো, কি করবেন ভাই এখন? তুলির শ্বশুরবাড়ি যাব, কোয়েলকে আনতে যাব, সীমান্তশালার চুলকানি বাড়ছে, ভালো একটা মলম কিনে নিয়ে গিয়ে একটু লাগিয়ে দিয়ে আসি। জনসেবা করাই তো আমার কাম। ভাই মাইরেন না ওরে, সামনে কিন্তু নির্বাচন, হামজা ভাই জানলে আমি শেষ। নতুন একটা বাছাই অনুষ্ঠিত হবে আবার, কিন্তু জয় তাতে অংশগ্রহণ করবে না। হামজা জয়কে বলেছিল, আমার পদটা তুই নে, নমিনেশন পাইয়ে দেবো আমি। জয় জানিয়েছে, শখ নেই, এই পদই ভারী হয়ে পড়তেছে আমার ওপর, একটাই কখন জানি অন্য কার ঘাড়ে চাপাই দেবনি। হামজা বলল, মালডাল খেয়েছিস? মাথা ঠিক আছে? পদ কি মুড়ির মোয়া তোর কাছে? জয় বলল, ভাই ভালো হওয়া সহজ কাম, ঠিক ততটাই কঠিন হলো ভালো হওয়ার নাটক করাটা, যেটা আমাকে ছাত্রনেতা হিসেবে প্রতি মুহূর্তে করতে হচ্ছে। কোনো রকম অসভ্যতা, অশালীনতা, উশৃঙ্খলতা চলবে না। শালা মার্কা কথা একখান। কেন, আমি যদি আসলে ভালো না হই, নাটক করতে হবে? যাত্রাপালার জোকার আমি? এসব ভারী নাম, ভালো মানুষের পদক, কর্তব্যপরায়ণতা, এইসবে গা চুলকানি আছে আমার। তবুও শুধু রয়ে গেছি ক্ষমতা হাতে রাখার জন্য, নয়তো এই বালের পদ আমার সাথে যায় না, তুমিও জানো। হামজা গম্ভীর চোখে তাকালো। হামজার চোখের মনি আলকাত্রার মতো কালো রং, তাতে যেন চোখের দৃষ্টি আরো সুচালো লাগে দেখতে। জয় বোঝানোর মতো করে বলল, আমার কথা বোঝার চেষ্টা করো না কেন বাল? আমি আমার স্বাধীনতা হারিয়ে ফেলেছি এই দায়িত্ব পালনে। নেতার মেলা গুণ থাকা লাগে, আমার নাই। প্রতিদিন আর্মিন আমার সাথে যা করে যাচ্ছে, তুমি কও কেন সহ্য করতে হইতেছে? আমি চাইলে কোষে 4টা থাপ্পড় লাগিয়ে কানে ঝিঝি ডাকাতে পারি, মন ভরে বকতে পারি না শালিরে, কারণ আমি ছাত্র দলের লিডার। হামজা এ ব্যাপারে কিছু বলল না, সতর্ক করলো, বাড়ি থেকে বের হবি না। জয় বলল, হলে কি? হামজা শীতল চোখে তাকালো, এই কথার খেলাপি হলে নিজের হাতে হাঁটুর হাড় ভাঙবো আমি তোর। মাঝারের ছেলেরা 3 বেলা নজর রাখছে বাড়ির ওপর, তোর ভাবি ওই বাড়ি যাবে বলে জিদ ধরে বসে আছে। বিকেলে সম্মেলন আছে, একটা হাঙ্গামা হবেই হবে, সাবধান করলাম, বাইরে যাস না। জয় ঘড়ি দেখলো, 10টা বাজছে বেলা। ছাদে গিয়ে কবুতরের খাবার দিয়ে 2টো কবুতর ধরে আনলো কচি দেখে। তরুকে ডেকে বলল, পাতলা ঝোল রান্না করতে বলবি, মামি আর আমি খাবো। মামির শরীর ভালো? তরু বলল, এখন ব্যথা কম। আপনি কোথায় যাবেন? হামজা ভাই কিন্তু বের হতে নিষেধ করেছে, আমি গিয়ে বলে দেবো আপনি বের হচ্ছেন। জয় চোখ বুলায় তরুর উপর, ভাড়ায় চালি তো? হামজা ভাই ভাড়া দেয় তোকে আমার পেছনে লেগে থাকতে? কানটা 2 চড়ে গরম করে দেব, সম্বন্ধীর চেংড়ি কোথাকার। হামজা রুমে এলো। রিমি বিছানার উপর বসে আছে, গায়ের ওড়নাটা পরিত্যক্ত হলেও বিছানায় পড়ে আছে, খেয়ালহীন উদ্ভ্রান্তের মতো বসে আছে। হামজা গিয়ে বসলো সামনে। সকাল থেকে খাওনি কোনো কিছু? রিমি বলল, আপনার পয়সায় কেনা কিছু খাওয়ার রুচি আসছে না। হামজা চরম ধৈর্যশীল পুরুষ, তবুও যেন ধপ করে আগুন লেগে গেল তার ভেতরে। তা গিলেও ফেলল মুহূর্তে, হাসলো অল্প করে। তাহলে কার পয়সায় খাবে? স্বামীর পয়সায় তো খেতে হবে তোমাকে। আপনি স্বামী হিসেবে তো তাই আসে, ওইসব হিসাব ভুল ছিল তাই নাকি? তা এখনকার নতুন সঠিক হিসেবটা কি? আপনি জানোয়ার, জঙ্গলি পশু, অত্যাচারী, ক্ষমতালোভী কুকুর। আমি আব্বুর কাছে যাব যখন বলেছি তখন যাবই। আপনি জানেন আমার জিদকে, আপনাকে চেনাতে ভুল ছিল অনেক। হামজা নিজে উঠে গিয়ে খাবার আনলো, তা রিমির সামনে রাখতেই প্লেট ধরে গায়ের জোরে ছুঁড়ে ফেললো রিমি। হামজা তাকিয়ে দেখলো একবার প্লেটটা। রশিদা খালা দৌড়ে এলো। প্লেটটা উঠাতে গেলে হামজা বলল, আপনি যান, যে হাত থেকে পড়েছে ওই হাতেই উঠাবে, সমস্যা নেই, আপনি যান। রিমিকে জিজ্ঞেস করলো, কি করবে ওই বাড়ি গিয়ে? দেখবো নিজের চোখে, আপনার মতো জানোয়ারের হাত কোনো বাড়িতে পড়লে সেই বাড়ির কি হাল হয়। হামজা বলল, চুরমার হয়ে যায়, তা দেখে কি হবে? রিমি ফুঁসে উঠল, আপনার একটুও আফসোস নেই এইসব নিয়ে? হামজা বলল, অভ্যেস নেই আফসোস করার, আমি নিজের কোনো কাজে কোনোদিনই আফসোস করিনি রিমি, সেটা যতই নিকৃষ্ট কাজ হোক না, আমাদের কাজই বিতর্কিত, এটাই পলিটিক্সের পলিসি। রিমি ডুকরে উঠল, হামজার বুকে কঠিন 2টো ঘুষি মারল। চোখের সামনে থেকে যান, আপনাকে সহ্য হচ্ছে না আমার। হামজা বলল, যা করছি দলের প্রয়োজনে, তোমার চাচা আমাকে মারতে চাইলে ভালোভাবে মিটিয়ে নিতাম, কিন্তু সে আমার দুর্বলতা খুঁজে বের করে সেখানে আঘাত করছে বারবার, এটা ভয়ঙ্কর রিমি।
যে তোমাকে নয়, তোমার দুর্বলতাকে টার্গেট করে, সে তোমার জন্য জাহান্নামের মতো ভয়ঙ্কর। আমার ক্ষতি করার চেষ্টা করছে সে গোপনে, অথচ প্রকাশ্যে আরো খারাপভাবে জয়ের দিকে হাত বাড়াচ্ছে। একবার ট্রাক চাপা দিয়ে পরের বার ছুরি দিয়ে আঘাত করেছে। মাঝারের প্রাপ্য ছিল যা তা পেয়েছে ও। এই নিয়ে তুমি বেশি বেশি করছো, পছন্দ হচ্ছে না ব্যাপারটা আমার। ঝরঝর করে কেঁদে উঠল রিমি। আপনি বন্দুক চালাতে জানেন? জানা ছিল না আমার। হাস্যকর। হামজা ঠোঁট বাঁকিয়ে অদ্ভুত ভয়ানক হাসলো। আমি বন্দুক চালাতে পারি না? এটা তোমার ফ্যান্টাসি টিম। তুমি আমাকে এক ভদ্রলোক হিসেবে ভাবতে চাও, বাস্তবে যা আমি নই। আপনাকে নিয়ে আমার ধারণাগুলো কাচের মতো খান খান হয়ে গেল। আপনার পিস্তল এই 2 বছর বাদে সেদিন দেখলাম কাভারের গোপন সিন্ধুকে তোলা। কেন হামজা? এসব লুকানোর রূপ কেন রেখেছেন নিজের মাঝে? হামজা শক্ত হাতটা রিমির গালে রাখলো। আরও আছে, সেসব ধারণা করতে তোমার কঠিন বেগ পেতে হবে। এখন থেকে প্রস্তুত হও, নয়তো সেসব সহ্য করতে পারবে না। রিমি অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আমার ভাই ছিল না, মাঝার ভাই আমাকে কোলে পিঠে চড়িয়ে মানুষ করেছে। আপনি তার পেট ছিদ্র করে এসেছেন। আপনি মানুষ? হামজা হাসল। মানুষই তো, রাজনীতির মানুষ। রাজনীতিতে মানুষ ক্ষমতার জন্য এত নিচে নামতে পারে? আব্বু চাচুকে তো নামতে হয়নি এমন। আপনি একটা ধোঁকা, একটা যন্ত্রণা, যা আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি সইতে পারছি না। আপনার মুখ দেখেও বুক ভেঙে আসছে। হামজা হাসল। তুমি বোকা আর সরল রিমি। তোমার বাপ চাচা কি করেছে তোমার সাথে আলোচনা সভা ডেকে করেনি। নিজের বাপ চাচা তোমার কাছে খারাপ হবে না, এটাই স্বাভাবিক। আর রইল মাঝারের কথা, তো ও তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে বলে তোমার এত মায়া। আর আমি আমার এই হাতে জয়কে মানুষ করেছি। আমার কি? তোমার এই জিদ কোথায় গিয়ে থামবে? কোন কোন মোড় পাড়ি দেবে জানা নেই। তবে এসব ঝেড়ে ফেলো মাথা থেকে। ওই বাড়ি থেকে যেদিন তোমায় নিয়ে এসেছি, আমার নামে কবুল পড়িয়ে তুমি আমার হয়েছ। অতএব আমাকে ঘিরে চিন্তাধারা থাকা উচিত তোমার। বাপের বাড়ি পর হয়েছে, আমি তোমার জাত পরিচয় এখন। রিমিকে কান্নারত রেখেই বেরিয়ে পড়ল হামজা। সাদা ধবধবে পাঞ্জাবির ওপর ঘিয়ে রঙের মুজিব কোট, বেশ মানিয়েছে শ্যামবর্ণের লম্বা শরীরটাতে। গাড়িতে ওঠার আগেই কবির দ্রুত গিয়ে গাড়ির দরজা খুলতে গেল। হামজা রোদ চশমা খুলে বলল, এসব ফর্মালিটি দেখাবি না আমার সঙ্গে, পছন্দ না আমার। চারদিকে পোস্টারে ছেয়ে গেছে পথঘাট, মাইকিং চলছে রাস্তায় রাস্তায়। সব পেরিয়ে এগিয়ে চলল হামজার গাড়ি পুলিশের ডেরার দিকে। দিনাজপুর শহরের সন্ত্রাস বিস্তারের কর্মসূচি যার হাতে নিয়ন্ত্রিত, রাজন ও তার ভাতিজা পলাশ। হামজার মোটেও ইচ্ছে ছিল না রিমিকে কাঁদিয়ে এসব করার, কিন্তু চাচা শ্বশুর মশাই খুব লাফাচ্ছেন, পাত্তাই দিচ্ছেন না হামজাকে। আজও ক্লাব ঘরের জানালা ভেঙে গুড়িয়ে দিয়ে গেছে। গোপন সূত্রে খবর পেয়েছে জয়কে কেসে ফাঁসানোর জন্য খুব শক্ত পরিকল্পনায় নেমেছে ঝন্টু সাহেব। সুতরাং পুলিশের সাহায্য একান্ত দরকার এই সময়। ভোটের আমেজে এলাকা রমরমা হয়ে উঠেছে। আজকের বিকেলের সম্মেলনে কিছু লোক লাগবে হামজার, পলাশ দিতে পারবে সেই লোক। হামজা বেরিয়ে যেতেই জয় বেরিয়ে পড়ল ভার্সিটির ক্লাবের উদ্দেশ্যে। সেখানে ঝামেলা হয়েছে ছাত্র হোস্টেলে কিছু একটা। সাদা লুঙ্গি ও শার্ট পরে তরুকে ডাকলো। তরু এলে বলল, তোর বড় শালটা নিয়ে আয় তো, এসে আবার ফিরিয়ে দেব। নাকি সমস্যা হবে? তরু কথা না বলে বেরিয়ে এলো। তার জানটা যেখানে হাজির সেখানে শালের কথা বলছে। শালটা জয় আগের বছর কাশ্মীর থেকে কিনে এনে দিয়েছিল। ভার্সিটিতে ঢুকতেই ছেলেরা ভিড় করে ফেলল জয়কে ঘিরে। এজন্য জয় ভার্সিটিতে ঢোকার মুখে রুমাল বেঁধে ক্যাপ পরে পেছনের ঝোপঝাড়ের রাস্তা দিয়ে আসে। সামনে দিয়ে ঢুকলেই সালামের জবাব দিতে দিতে আর ছেলেদের ভিড়ে বিরক্ত হয়ে যায়। অনেকেই হ্যান্ডশেক করতে এগিয়ে এলো। ভালো আছে কিনা জিজ্ঞেস করলো। ছেলেরা পেছনে, সামনে জয় হেঁটে এগিয়ে যাচ্ছে ক্লাবের পথে। পথে হিন্দু ম্যাডাম শ্যামলী দাসের সঙ্গে দেখা হলো। জয় লম্বা করে একটা সালাম দিল, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম অল্প হাসলেন। এই কাজটা জয় ইচ্ছে করেই করে। হামজা থাকলে ধমক দিত, সালাম নিয়ে ইয়ার কি ঠিক না। কিন্তু জয়ের কাছে যুক্তি আছে। শান্তি সবার উপরই বর্ষণ করা যায়, তার উপর জয়ের তো কোনো ধর্ম নেই। কার্যালয়ে গিয়ে চেয়ার টেনে বসল। প্রথমেই এলো একদল সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষে ফাইনাল ইয়ারের বিদায় অনুষ্ঠানের আয়োজন নিয়ে আলোচনা করতে। জয় হিসেব রেখে কাগজটা টেবিলে রেখে বলল, এত সব বড়লোকে আয়োজন করার মানে নেই। জিলাপি অথবা বাতাসা ছিটিয়ে হরি লুটবে। ভাই, এই একটা কথা। কথা না? কথা কাকে বলে বলতো? মনের ভাব প্রকাশ করতে যাই ধ্বনি বা আওয়াজ গলা দিয়ে বের হয়, সেটাই ভাষা বা কথা। সে হিসেবে আমারটা কথা ছিল না। কপাল চাপড়ালো ওরা সব। বোঝা গেল জয় এই ব্যাপারে আর কথা বলতে আগ্রহী নয়। তার সিদ্ধান্তই চূড়ান্ত। মজার ছলে আন্তরিক কথা, আর আন্তরিক স্বরে বানোয়াট ভণ্ডামি করা লোক সে। পেপার ওয়েট নিয়ে খেলতে খেলতে বলল, হোস্টেলে কি হয়েছে? একজন বলল, ভাই, ভার্সিটিতে গতদিন বিকেলে আপনাকে নিয়ে বিতর্ক লেগেছিল। আপনি নাকি সেকেন্ড ইয়ারের একটা মেয়েকে হ্যারাস করেছেন। মেয়েটা কমপ্লেন করেছে সাধারণ সম্পাদক মুকুলের কাছে। আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে আপনি ওকে বাজেভাবে ডিস্টার্ব করেন ভার্সিটিতে আসলে। সাথে থেমে গেল ছেলেটা। বাকিটা বলতে ভয় পেল। জয় হেসে ফেলল নিঃশব্দে। চেয়ারে হেলানা দিয়ে চোখ বুঝলো। ছাদের দিকে মুখ তুলে বিড়বিড় করে বলল, আরমিন, আরমিন, কি যে করো তুমি? এই তো খেয়াল থেকে বের হয়ে যাচ্ছ, আবার ঠিক কোনো না কোনোভাবে বেয়াদবি করে আগুন জ্বালাচ্ছ ভেতরে। চোখ খুলল। সাথে কি রে, থামলি কেন?
শুনছি, বলে যা, থামিস না। ছেলেটার মুখ শুকনো। জয় সোজা হয়ে বসলো। বিক্ষোভ চলছে এই নিয়ে, তাই তো? তোমাদের কি মনে হয় এতে আমার পদত্যাগ করতে পারবে তো? এরকম এই নীরব বিক্ষোভ করছে সবগুলো মহিলা মানুষের মতো পেছনে লুকিয়ে। ছি, হিজড়ার বংশধর সব। এদের দিয়ে সমাজে আদৌ সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে? এই যে গেট দিয়ে ঢুকলাম, একটা খোয়া পর্যন্ত ছুড়ল না কেউ। বিদ্রোহ সংগ্রাম পারে না এরা, অথচ ছাত্র রাজনীতিতে আছে। লজ্জাজনক। সামনে এসে একটা বকা পর্যন্ত দিল না কোনো শালা। এরা নাকি ছাত্রলীগ, এরা যুব সেবক, আন্দোলন শিখেছে। আমি হামজা ভাইকে মানাতে পারছি না পদত্যাগের জন্য। কত দুঃখে আছি। অজান্তে হলেও আমার পদত্যাগ করিয়ে একটা উপকার করতে পারতো। খাস মনে দোয়া দিতাম। সবার মুখে আতঙ্ক ছেয়ে গেল। জয় আমির পদত্যাগ করতে চায়? এই লোক মজার ছলে কঠিন সত্য কথা বলে। জয় ডাকলো, শেজান, সকালে ওদের কার্যালয়ে আনবি। আন্দোলন শেখাবো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শেখাবো। যা। সকলে হাহাকার করলো। ভাই, আপনি কি পদত্যাগ করতে চান? মানে মানে পেপারওয়েট হাতে তুলে দাঁড়ালো জয়। রাহাতকে বলল, আগামীকাল একটা সম্মেলন ডাক, সকলে যেন উপস্থিত থাকে। কাল না হলে পরে, কিন্তু দেরি হবে। কাল রাতে গাড়ি আমার, ঢাকা থেকে ফিরতে দেরি হবে কয়েকদিন। বেশ বহুদিন পর জয়কে কার্যালয়ে পাওয়া গেল সেই দিন। রাজনৈতিক কর্মীর মতো সাদা শুভ্র পাঞ্জাবিতে নয়, জয় আমিরকে দেখা যায় তার চিরচেনা বেশভূষায়। লম্বা শরীরে সাদা ধবধবে থানের লুঙ্গি, একটা শার্ট, তার উপর জড়ানো শাল, পায়ে চামড়ার স্যান্ডেল, তার বেল্ট খোলা। প্রয়োজন মতো ক্ষেত্রবিশেষে বদমাস রসিক জয় আমিরের চেহারায় ফুটে উঠেছে এক গম্ভীর নেতৃত্ববোধ। অনেকদিন পর কার্যালয় থেকে সে দলবল সহ ক্যাম্পাসে নেমে চক্কর দিল চারদিকে। এলএলবি বিভাগের ছাত্রী অন্তু, সেখানকার হেড হলেন শিক্ষিকা মনোয়ারা রহমান। জয় অনুমতি চাইল দরজার বাইরে দাঁড়িয়ে। আসবো ম্যাম? এসো। ম্যাম কিছু লিখছিলেন। জয় সালাম দিয়ে দাঁড়িয়ে থাকলো কয়েক মুহূর্ত, পরে বলল, বসতে বলবেন না ম্যাম? চশমার ফাঁক দিয়ে আর চোখে তাকিয়ে ইশারা করলেন ম্যাম। বসলো জয়। কেন ডেকেছেন? নাস্তা এনেছেন ভালো কিছু? আপনার সাথে পাটিসাপটা খাই না কতদিন, ভেবেই খিদে লাগছে। পানি আছে ম্যাম? দুটো ঘুমের ওষুধ খাবো। আমার আবার ঘুমের ওষুধ পেটে পড়ার পর কাজ শুরু হতে দেরি হয়। এখন খেলে তবেই বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়তে পারবো। মনোয়ারা ধমক দিলেন, সারাপ, চুপ করে বসো। জয় ঠোঁটে আঙুল ঢুকালো। কিন্তু শুধু চুপ করতে বললেই তো হতো। বসে তো আছি আমি। মনোয়ারা কটমটিয়ে তাকালেন। জয় হাতে পেপারওয়েটটা টেবিলে ঘুরিয়ে খেলছে, ঠোঁটে বাচ্চাদের মতো দুষ্টু হাসি। মনোয়ারা দীর্ঘশ্বাস ফেললেন। কতটা নিচে নেমেছো তুমি, ভাবো না সেটা নিয়ে, তাই না? ম্যাম, ভাবি না, তার কারণ আছে। ভাবলে নিচে নামতে কষ্ট হয়, অথবা নিচে নামার ইচ্ছেটা আর থাকে না, এজন্যই ভাবি না। মনোয়ারা কপালে হাত চাপলেন। ফাজলামি পেয়েছো? আর একটা বাজে কথা বললে থাপ্পড় মারবো একটা। জয় বলল, রেগে যাচ্ছেন কেন? খুশি হব তোমার ভাদ্রামিতে? খুশি হওয়াই তো উচিত, দুঃখিত হওয়ার কিছু দেখছি না। মনোয়ারা বললেন, মানুষ বড় হওয়ার সাথে সাথে বদলায়। তোমার আরও অবনতি হচ্ছে। যখন অনার্সে ভর্তি হলে ভাবলাম ছোট মানুষ, শুধরে যাবে। আজ অবধি একটু শুধরেছ? জয় বলল, আপনি খামোখা রেগে যাচ্ছেন ম্যাম। করেছিটা কি আমি? তুমি জানো না, তাই না? আমার মাথায় তো জট নেই, ধ্যান ট্যান করি না, জানবো কিভাবে? তর্ক করছো? জয় মুখে আঙুল দিল। মনোয়ারা আবার বললেন, তুমি বলো তো, একজন ছাত্রনেতার সাথে এরকম অসভ্য কর্মকাণ্ড যায়? ভার্সিটিতে মেয়েরা যদি তোমার কাছেই নিরাপদ না হয়, তাহলে জুনিয়ররা তোমার কাছে কি শিখবে? তোমার শাসন মানবে তারা? জয় মাথা নাড়ল। জি না, মানবে না। আমি হলেও মানতাম না। ধমকে উঠলেন ম্যাম। চুপ করো ফাজিল। তোমায় আমি কি করবো জয়? এত দায়সারাভাবে জীবনযাপন কেন করো? কোথায় গিয়ে আটকে যাবে, তখন কিন্তু ছটফটানিতেও লাভ হবে না বিশেষ। জয় হাসল। ম্যাম, আমি জানি আমার পরিণতি খুব একটা ভালো না, কিন্তু আমার সেই পরিণতিকে ভয় লাগে না। এই রোগের ঔষধ নেই। তুমি পাগল জয়। বেশি না, অল্প। একসময় আসবে আমার কাছে সময় করে, কথা বলবো। জীবনে পাপ তো কম করলে না, এখন থামা উচিত নয়? না, থামবো কোন সুখে? টাকা পয়সা দেবেন থামলে? মনোয়ারা চুপ করে রইলেন। জয় অগোছালো হাসলো ম্যামের চোখের দিকে তাকিয়ে। পাপ করতে করতে থামলে মানুষ আর বাঁচে না ম্যাম। আমি আর কিছুদিন বাঁচবো ভাবছি। বিয়ে শাদী না করে মরা ঠিক হবে না। মনোয়ারা জয় আমিরের এক হাসিতে ঝলসে গেল যেন। জয়ের চোখের দিকে তাকাতে নেই, এটা তিনি মানতেন আগে। যখন ভার্সিটিতে ছিল এত সব কুকর্ম করে বেড়াতো, অথচ গালি ঝাড়লে বা মারলে সে ছেলে রাগ করে না, কখনো যে সিরিয়াস হয় না। ঠোঁটের দুষ্টু হাসি অথবা রসিক কথাবার্তা থামে না। তাকে শাস্তি দেবার উপায় কি? মনোয়ারা কঠিন স্বরে বললেন, এখন বলো, কি হয়েছে মেয়েটার সঙ্গে তোমার? জয় হা করে শ্বাস নিল। কিছু বলতে প্রস্তুতি নিল সে। এরপর সুন্দর করে বলল, রাগারাগি হয়েছে। রাগারাগি হয়েছে? জুনিয়রের সাথে রাগারাগি? জয় বলল, আর্মিন আমার প্রেমিকা ম্যাম।
কিন্তু ও এখন আর আমাকে চায় না। কথা বলতে গেলেই ছ্যাপ করে ওঠে, এড়িয়ে চলে। এরপর গতকাল আবার অভিযোগ করেছে। একটা দীর্ঘশ্বাস ফেলল জয়। এখন আপনি যদি ওকে গিয়ে এই কথা জিজ্ঞেস করেন, ও এটাও স্বীকার করবে না যে ও আমার প্রেমিকা। তাজ্জব বনে গেল মনোয়ারা। তোমার প্রেমিকা? তোমার মতো ক্যাঙ্গারুর প্রেমিকা? এসবও বিশ্বাস করতে বলছো? এসবও বিশ্বাস করে মরতে হবে? জয় বলল, কেন বিশ্বাস করতে পারছেন না? মনোয়ারা চুপচাপ জয়ের দিকে তাকালেন। এরপর না চাইতেও আচমকা হেসে ফেললেন। তুমি কি ভাবো আমায়? আমি জানি না তোমায়? জয় হাসল। কি জানেন? মনোয়ারা গম্ভীর হওয়ার চেষ্টা করলেন, অথচ লাভ নেই। তাই তিনি কৌশলে বোঝানোর চেষ্টা করলেন বেপরোয়া ষাঁড়টাকে। আর জ্বালাবে না মেয়েটাকে, তোমার নিজের রেপুটেশন খারাপ হয়। এই খাতিরেও তো বদমাশি ছাড়তে পারো। জয় বোঝানোর চেষ্টা করলো, সত্যিও আমার গার্লফ্রেন্ড ম্যাম। মনোয়ারা কঠিন হতে গিয়েও হাসলেন। গেট আউট। কান ধরে দাঁড়িয়ে রাখবো এবার। বের হও আমার রুম থেকে। জয় ম্যামের কক্ষ থেকে বাইরে বেরিয়ে এলো হাসতে হাসতে। আপন মনেই বলল, আরমিন, কেন যে এত সহজভাবে আমায় নাও তুমি? কেন? ওয়াই? পুলিশের ডেরা উপজেলার শেষ প্রান্তে। চারপাশে বিশাল বিশাল গাছ। তার পাশে একটা পুকুর আছে। পুকুরের পেছনে দোতলা বাড়ি, উপরে শ্যাওলা পড়া রুপটপ টাইপের। হামজা বসল। পলাশ এলো গায়ে শার্ট জড়াতে জড়াতে। পরনের 3/4 প্যান্ট নেমে আছে কোমরের নিচ অব্দি। পলাশ বলল, এমন সময় আসো? এই তো কেবলই রুমে গেলাম। এসব সময় মাঝপথে চলে আসা যায় নাকি? হামজা বলল, দরকার বলেই এসেছি। রং তামাশার জন্য রাত আছে, কাজের জন্য দিন। রাতে তো আমি আসবো না, অন্তত কাজের কথা বলতে। তখন এসব কাজ সারবেন। মন বা শরীর তো আর দিনরাত বোঝে না। হোটেলে গিয়েছিলি? ওখানে পাইনি বলেই এসেছি। 2 হাত একত্র করে ঝুঁকে বসলো হামজা। মাঝারের খবর পেয়েছেন? কাজটা ঠিক করো নাই। বহুত হাঙ্গামা সইতে হবে এর বদলে। অলরেডি কিছু একটা হয়েছে বলেই এসেছ, ঠিক বলছি না? না, ঠিক বলেননি। তেমন কিছুই হয়নি, তবে হবে বলে আশঙ্কা করছি। আপনি এবার মাঝারকে সাহায্য করছেন না তো? আরে না, আমার কাছে আসে, বসে, 2-1টা ফুক মারে চলে যায়। হামজা বলল, অবাস্তব পেট বাঁধানো কথা শুনতে এখানে আসিনি পলাশ ভাই। বাজে কথা রেখে সোজা কথায় আসুন। পলাশ বলল, তো তুই কি চাস আমার কাছে? তোর শত্রুগুলারে আমি শত্রু বানিয়ে ফেলি? এখানে বসে ব্যবসা কারবার চালাতে গেলে দিনাজপুরের সব রাজনীতিবিদদের আমার দরকার। আমার কারবারের কাছে আমি আপোষ করি না, জানিস তো তুই। হামজার জন্য নাস্তা এলো। পলাশ খেতে ইশারা করলো। হামজা তা উপেক্ষা করে বলল, আজ যদি মাঝারের লোক কোনো হাঙ্গামা করে, আপনার কারবারেও ভাটা পড়বে। এখানে বসে কলকাঠি নাড়ার সুযোগ আমি আর দেব না বোধহয়। পলাশ বলল, ইস, কোন কথা কোন দিক থেকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি শুধু কারোর সাথেই সম্পর্ক নষ্ট করতে চাই না, আর এটাও চাই না তুমি আর মাঝার এক হও। যেহেতু আমারও তোমাদের প্রয়োজন, তোমাদেরও আমাকে। অথচ 2 জন এক হতে পারো না। মাঝে পিষে মরছি আমি। হামজা বলল, অথচ মেয়র হচ্ছি আমি। মাঝারের গোষ্ঠী শুদ্ধ রাজনীতি থেকে উপরে ফেলবো। তাহলে ওদের সাথে আপনার সম্পর্ক রাখার বিশেষ দরকার হবে বলে মনে হচ্ছে না। পলাশ সিগারেট ধরিয়ে ঠোঁট চেপে বলল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। সোফার উপর শরীরের ভার ছেড়ে বসল। হামজা শুনল না বোধহয় সে কথা। সোজা সাপটা বলল, আজ সম্মেলনে যদি একটা আওয়াজ আসে ওদের, সামান্য পরিবেশ নষ্ট হলেও আপনার ধান্দার শিকড় একটানে উপড়ে ফেলে দেবো আমি। মাঝহার ঢাকায় চিকিৎসারত, ওর ছেলেরা আতঙ্কগ্রস্ত। অথচ আমি জানি আপনার লোকজন মাঝহারের হয়ে ক্লাবে প্রতিদিন গন্ডগোল করতে যাচ্ছে। আপনি ওদের নিষেধ করবেন। পলাশ চুপচাপ তাকিয়ে রইল একটু হামজার দিকে, পরে গম্ভীর হলো, আমি ওদের যেতে বলিনি। হামজা বলল, আমিও আমার ছেলেদের যেতে বলবো না। ওরা নিজেরাই দড়ি ছিঁড়তে খুব উস্তাদ। আর জয়কে তো চেনেন। পলাশ বলল, এত হাইপার হয়ে এই লাইনে টিভি কেমনে? তুই শান্তিপূর্ণভাবে কাজ করেই এত তাড়াতাড়ি এখানে আসছস। এখন আমি যা বলি মন দিয়ে শোন। হামজা বলল, সংক্ষেপে শেষ করুন, সময় কম। পলাশ বলল, জয় কোথায় এখন? হামজা বলল, বাড়িতে। কথাটা বললেও মনের ভেতরে খট করে উঠল হামজার। যে ডানপিটের ছেলে আসলেই বাড়িতে আছে তো? রাগে শরীরের লোম দাঁড়িয়ে গেল। সবকিছু অসহ্য লাগছে জানি। পলাশ বলল, জয় তো তোর সাধের গোয়ালের পাগলা ষাঁড়। ওরে তুই ভালো শক্ত দড়িতে আটকাস নাই কোনোদিন, এজন্যই ভুগবি খুব। যতই গুছাইয়ে রাখতে চাও আব্বা গোয়ালটারে, পাগলা ষাঁড়টা যতদিন খোলা আছে তোমার দুর্ভাগ্যের শেষ থাকার কথা না। নির্বাচনের আগে যে কামটা করছিস তুমি, আমি খালি ভাবতেছি ওরা এখনো কেস ফাইল করে নাই কেন তোর নামে। সাবধান থাক, ঝড়ের আগে নীরবতা বলেও একটা কথা আছে। ঝন্টু সাহেব ছেলেকে নিয়ে ব্যস্ত চিন্তিত, কিন্তু মাঝার সুস্থ হোক, ফিরে আসুক। খেলার দিন গেল না, আসতেছে। নির্বাচন ক্যান্সেল করছিস,
ছেলেটারে আদমরা করছিস মেরে। এই সময় ঠিক না এসব। হামজা চুপচাপ শুনল, পরে জিজ্ঞেস করলো, রাজন মামা কবে আসবে? সিগারেট ফেলে দিয়ে পলাশ বলল, রাজধানীর ব্যস্ততা মেলা, ঠিক নেই কবে আসে এক ঝলক। আর কিছু বলতে চাচ্ছিলেন? মুখের ভেতর না রেখে বলে ফেলুন। হামজার কথায় হেসে ফেলল পলাশ। তোরে আমার খুব ভাল লাগে হামজা, একদম সফল গ্যাংস্টার তুই। তবে আমারে যে পদে পদে দরকার তোর, এইটা ভুলবি না। পলাশের চোখের রং ধূসর, ঠিক বিড়ালের চোখের মতো জলজল করে। হাসলে কেমন এক গা ছমছমে ভাব ছড়িয়ে পড়ে আশেপাশে। চেহারাটা অন্যরকম দেখতে, ভ্রুর মাঝখানে ফাঁক নেই, জোর ভ্রু, খাড়া নাকের ডগায় সূক্ষ্ম বিভাজনের কারণে নাকটা অদ্ভুত লাগে দেখতে। কথা বলার সময় ঠোঁটে একটা প্যাচপ্যাচে হাসি লিপটে থাকে। এই হাসি দিয়েই দিনাজপুরের কালোবাজার জমজমাট চলছে পলাশের হাতে। হামজা বেরিয়ে এলো, তার মন অশান্ত হয়ে আছে। অস্থির হাতে ফোন করলো বেশ কয়েকবার জয়কে। জয় প্রতিটা কল গুনে গুনে কেটে দিল। ফোন ভাইব্রেট হলো হামজার। রিপন কল করেছে। মিনিট চারেকের মতো শুধু বলল ওই পাশ থেকে। হামজা শুনল, মাথায় রক্ত উঠে গেল। সোজা গাড়িতে উঠে বসলো বাড়ির উদ্দেশ্যে। তরু অসময়ে হামজাকে দেখে চমকালো। হামজা রাগে না, খুব শান্ত মানুষ। রাগলে মানুষ থাকে না, এটাও সত্য। হামজা বাড়িতে এসেই জয়কে ডাকতে শুরু করলো। জয়, জয় কোথায়? তরু কথা বলল না, মাথা নত তার, হাত পা শিরশির করছে। তরুর নীরবতা হামজাকে ক্ষুব্ধ করে তুলল। হাতের ফোনটা এক আছাড়ে 4 খণ্ড হলো। বকে ওঠে, জানোয়ারের বাচ্চা, বের হয়ে গেছে। বললাম বাইরে পরিস্থিতি খারাপ, বের হোস না। বের হয়েছে আবার ভার্সিটিতে গিয়ে আকাম করা সারা। তোরা কেউ দেখিসনি যখন বের হয়েছে? এই তুই দেখিসনি? তরু ঠক ঠক করে কেঁপে উঠল। দৌড়ে এলো সকলেই। সবগুলো এক একটা নাকে তেল দিয়ে ঘুমাও। ওই আজ বাড়িতে আসলে। ডাইনিং টেবিলের উপরে থাকা জগটা এক বাড়িতে মেঝেতে ফেলল। ঝনঝন করে গুঁড়ো হয়ে গেল সেটা। হুমায়ুন পাটোয়ারি এগিয়ে এলেন। কি হয়েছে, খেয়েছিস কেন? জয় বাচ্চা ছেলে, ওরে নিয়ে এত ভয় পাওয়া লাগবে? কি শুরু করছিস? তুলি বের হয়ে এলো। তোমার ছেলে কি মানুষ আব্বু? কোয়েলকে আনতে যাওয়ার কথা ছিল, জয় সেখানে গেছে হয়তো। হামজা তাকালো তুলির দিকে। তুলি চুপ করে গেল। হামজার চোখ দিয়ে রক্ত ছুটে বের হচ্ছে। চোখ বুজে খেপে যাওয়া গোখরো সাপের মতো ফুসফুস করে নিঃশ্বাস ছাড়লো নিজেকে শান্ত করতে। সোফার পাশে জয়ের হেডফোনটা পড়ে আছে, সেটা তুলে সেটা গিয়ে দেয়ালে লেগে ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ল। হুমায়ুন পাটোয়ারি বললেন, তুই শান্ত হ, ওর কিচ্ছু হবে না। দাঁত আটকে হামজা পড়ল। আব্বু কথা কম বলেন আপনি। তুলি ভেতরে যা। গর্জে উঠল হামজা। তুলি চোখ বুজে ফেলল সেই বজ্রকণ্ঠে, তবুও নড়ল না। তরুর গা কেঁপে উঠল অজান্তেই। হাতের লোম দাঁড়িয়ে গেছে, শিউরে উঠল শরীরটা। হামজা বলে উঠল, বাইরের পরিস্থিতি সম্বন্ধে ধারণা আছে আপনার কোনো? ফোন লাগান, ফোন লাগান কুত্তার বাচ্চারে, জলদি করেন। ফোন কই আপনার? হুমায়ুন পাটোয়ারি দৌড়ে গিয়ে ফোন আনলেন। ফোন করলেন জয়কে। জয় 2 বার কেটে দিয়ে তিনবারের বার রিসিভ করে। হামজা ফোন কানে ধরতেই মারে পিষল। বান্দির বাচ্চা, কই মরতে গেছিস? আজ আমার সামনে আসলে তোর রুহ না বের করে নিই আমি। হারামির বাচ্চা, 5 মিনিটের মধ্যে বাড়ি না আসলে খুন হয়ে যাবে আমার হাতে। জীবিত পুঁতে রাখবো একদম। কথা কানে যায় না, মাথায়ও ঢোকে না। সেই মুহূর্তে ভেতরে ঢুকলো জয়। তার কানে ফোন ধরা তখনও। হামজা ফোন নামিয়ে রেখে এগিয়ে গেল জয়ের দিকে। জয় এক লাফে সোফা টপকে অপর পাশে গিয়ে দাঁড়ালো। ভাই থামেন, আমি কিন্তু ছোট বাচ্চা না, কাজ ছিল, বের হয়েছিলাম। সবার সামনে বললে বেইজ্জত হবে আমার। হামজা তেড়ে ধরতে গেলে জয় ছিটকে দাঁড়ালো। আমারে কি তোর ভুদাই মনে হয়? ওরা আসবে, আমার ক্ষতি করে চলে যাবে, আর আমি চুপ করে পড়ে থাকবো ওখানে? হামজা নিয়ন্ত্রণ করতে গিয়েও পারল না, বিশ্রী ভাষায় বকল। আর একটা কেস যদি দেয় তোর নামে, তারপর? এমনিতে কি চারদিকে প্যারার অভাব? কিসের সম্মেলন ডেকে এসেছিস কালকে? আর মাত্র 15 দিনে নেই নির্বাচনে। এই সময় তোকে টলারেট করব? নাকি যা যা ঝামেলা বেঁধে আছে চারিদিকে, আরো ঝোপে ঝোপে আছে, সেগুলো ট্যাকেল দেব? তোর ঝন্টু আব্বা তোর নামে কত রকমের কেস ফাইল করবে। তোরে ফাঁসির দড়িতে না, ওর নাই ঝুলাবে। আমার নির্বাচন চাঙ্গে না মাথায় তুলবে, সেই পরিকল্পনা আসছে। ভার্সিটিতে তোর বিপক্ষে আন্দোলন করছে, নির্বাচনের দিন এগিয়ে আসছে। এবার একটু ভালো হ। চাপ নিতে নিতে আমার ধৈর্যের টান লাগছে। সবগুলোরে একসাথে কুচি কুচি করে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেব। এরকম কর্ম করে রাখো, তা সামাল দেওয়ার জন্য আমি একা। হুট করে হামজা রুখে গেল জয়ের দিকে। গায়ে হাত লাগানোর আগেই মাঝখানে তুলি এসে দাঁড়ালো। থাম, রাগ উঠলে পাগল হয়ে যাস। মানুষের চামড়া আছে তোর মাঝে, এজন্যই তো ভাবি তোকে ঘৃণা করে। হামজা চোখ বুঝলো। তুলি সরে যা সামনে থেকে। তোর গায়ে হাত দিতে চাচ্ছি না আমি, বেশিক্ষণ মনে রাখতে পারবো না তুই মেয়ে মানুষ। তুলি বলল, ভুলে যা, পারলে ভুলে গিয়ে মার আমায়। ওর শরীর ভালো, তুই ওকে মারতে যাচ্ছিস? তার আগে নিজের দিকে দেখ। সব ভুল ওই করে, তোর কোনো ভুল নেই? তুই তোর চাচা শ্বশুরকে নির্বাচন থেকে বাদ করেছিস কেন?
এখন ওরা খেপে গেলে সামাল দেওয়া কষ্ট হচ্ছে। তার ভাগ জয় কেন নিবে? তুই ক্ষমতার লোভে বহুত আগে জানোয়ার হয়ে গেছিস, জয়কেও বানিয়েছিস। শোধ, এই বাড়ির কোন পুরুষ বা মেয়ে লোকটা ভালো? কেউ কাউকে কাদা ছড়ার নেই। হামজা সরে এলো। জয় সোফা টপকে হামজার সামনে এসে দাঁড়ায়। ভাই। হামজার কাঁধের দুপাশে নিজের দুহাত জড়িয়ে পিছিয়ে নিয়ে সোফায় গিয়ে বসিয়ে দিল হামজাকে। এরকম নির্লজ্জের মতো সামনে চেয়েও হামজা কোনো প্রতিক্রিয়া দেখাতে পারল না। মুখ কঠিন করে ভারী শ্বাস ফেলতে লাগলো। জয় পা ফাঁকা করে বসলো সোফাতেই। ঠান্ডা হও তুমি, সব ঠিক আছে, যা হয় দেখা যাবে। কিছু না হতেই তা হবে আশঙ্কা করে যদি অশান্তি করো, তাহলে না হওয়া অবধি যেই শান্তিটুকু পাওয়ার ছিল সেটা থেকেও তো বঞ্চিত হচ্ছি আমরা। হামজা বিরক্ত হলো। জয় সেটাকে পাত্তা না দিয়ে হামজার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। হামজা মাথা এলিয়ে বসল। তুই কি করেছিস আরবিনের সাথে? জয় বলল, খবরদার ভাই, একদম এসব মেয়ে ঘটিত বিষয়ে আমাকে জড়াবে না। আমি ভার্জিন ছেলে, ভালো ছেলে। তুমি আরমিনকে গিয়ে জিজ্ঞেস করো ও আমার সাথে কি করেছে। সকলের কানে যেন বোমা ফাটল। তরু ভ্রু কুচকালো। আরমিন আবার কে? কোন মেয়ে জয়ের সাথে কি করেছে? হামজা বলল, কি সব বাজে কথা বলছিস? ও কি করবে তোর সাথে? আমি কিছু না করে ভুল করেছি। ওই মেয়ে আমার নামে অভিযোগ করেছে আমি নাকি ইপটিজিং করি ওকে। তোমার কসম, এখন অব্দি ছুঁয়ে পর্যন্ত দেখিনি, মুখটাই দেখিনি। মুখটা দেখেছি ভুলভালে একবার। পাগল ছাগল চিংড়ি, ইপটিজিংও বোঝে না। চাঁদনির সাথে আবার দেখা করতে গিয়ে সেদিন দেখা পায়নি অন্তু। ঘর বাড়ি আছে, মানুষ নেই। আজও ব্যাপার, আখির লাশ মাটি হয়েছে 2 সপ্তাহ হয়নি। হতে পারে হামজারা উচ্ছেদ করে দিয়েছে তাদের। আশেপাশের বাড়িতে খোঁজ করতে যেতে পারেনি সংকোচে। পাশেই হামজার ক্লাব, পুরো এলাকা পোস্টারময়। গাড়িতে গাড়িতে মাইকিং চলছে। বিশ্রী অবস্থা। শহরের ভেতরে ঢুকে ভীষণ অস্বস্তি হলো অন্তুর। আব্বু ছাড়া একা চলার অভ্যাস নেই। 4 মাস আগেও 2টো ছাত্র পড়াতো। নিজের ব্যস্ততায় এবং আমজাদ সাহেবের নিষেধে বাদ দিয়েছে। একজনের কাছে 2 মাসের বেতন পাওনা ছিল, তা কোনোদিন চাইতে যায়নি অন্তু। সেদিন ফেরার পথেই তাদের বাড়ি পড়েছিল। মহিলা দেখতে পেয়ে খুব খাতির করে ভেতরে বসিয়ে নাস্তা করিয়ে সেই টাকা জোর করে হাতে ধরিয়ে দিলেন। অন্তুর ফুরফুরে লাগছে মনটা। পুরুষেরা ভাবে তারাই বোধহয় শুধু বেকারত্বে পিষে মরে, শখ আহ্লাদ পূরণে ব্যর্থতায়। তারা বোঝে না, মেয়েরাও স্বপ্ন দেখে নিজের যোগ্যতার জোরে হালাল উপার্জনের টাকায় 2টো মানুষের হাতে কিছু তুলে দিয়ে তাদের কপট রাগের শিকার হতে। এখন অন্তু পুরো টাকাটা দিয়ে একটা দামি রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি কিনে আব্বুর জন্য নিয়ে যাবে। আব্বু হাসবেন না, একটুও না, গম্ভীর হয়ে বলবেন, বেশি বড় হয়ে গেছিস। এসব আনতে কে বলেছে? তোর এটা নেই সেটা নেই, এটা দিয়ে কিনে নেওয়া যেত না? যা নিয়ে যা তোর ঘড়ি, লাগবে না আমার, আমি ঘড়ি পরি না এখন আর। অন্তু চুপচাপ রেখে চলে আসবে। তৎক্ষণাৎ ঘড়িটা হাতে তুলে নেবে আমজাদ সাহেব। উল্টে পাল্টে দেখবেন, স্বল্প বিস্তর হাসবেন। সেই হাসিও যেন গম্ভীর দেখাবে। এরপর হাতে পড়বেন ঘড়িটা, আবার খুলে রেখে দেবেন পুরনো আলমারির ডান পাশের ড্রয়ারে। ঘড়ি কেনা শেষে ফেরার গাড়ি থামলো অন্তর। চালক বলল, আপা ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, ট্রাফিক বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না এখানে। গাড়ির ভেতরে ঠেসে ঠুসে বসার মতো কোনো মতে জায়গা রয়েছে। সব যাত্রী পুরুষ। অন্তু বলল, পরের গাড়িতে যাব, আপনি যান। আরে আপা, সমস্যা কি? সবার ঘরেই মা বোন আছে। এরা কেউ আপনার ভাই, কেউ বাপের মতন। বসেন, চলেন তাড়াতাড়ি। অন্তু হাসল। জি, একদম সঠিক কথা বলেছেন। বেগানা বলে শুধু একটা শব্দই আছে, এর কোনো যুক্তি নেই। হুদাই এই শব্দটার উৎপত্তি হয়েছে। কারণ যেহেতু বাড়িতে মা বোন সবার রয়েছে, সুতরাং সবাই সবার মা বোন। এতে সন্দেহের অবকাশ নেই। পৃথিবীতে সবাই সবার মা বোন। তো ভাই, আপনি আপনার কোন মা বোনকে বিয়ে করেছেন? জায়েজ হয়েছে তো বিয়ে? ফাজলামো করার জায়গা পান না? নাটক। এসব ঘোমটার তলে খ্যামটা চলে, তা তো লোক জানে না। রাস্তাঘাটে বের হন কেন তাহলে? এত যখন দেমাগ, উড়োজাহাজে চড়ে পথে ঘাটে চললেই তো পারেন। অন্তু মাথা নাড়ল। আপনার পরামর্শ আমি মনে রাখবো ভাই। এরপর যতদিন উড়োজাহাজ কিনতে অথবা যার তার পাশে গা লাগিয়ে চট করে উঠে বসে যেতে না শিখি, ততদিন আর বের হব না। লোকটা কিছু বলতে উদ্যত হতেই অন্তুর কণ্ঠস্বরের শীতলতা লিপ্টে কঠিন দৃঢ় হয়ে উঠল। যান, দাঁড়িয়ে থাকবেন না আর। লোকটা আবার কিছু বলতে নিতেই অন্তুর কথার বিচ্ছুরণ তীব্রতর হলো। আমি আপনাকে নিমন্ত্রণপত্র পাঠিয়ে আসিনি আমার কথাগুলো শোনার জন্য। আপনি এসে দাঁড়িয়েছেন, কথা তুলেছেন। যান। নাকের পাটা শিউরে উঠল অন্তুর। চোখ তির্যক হলো। গাড়িওয়ালা চলে গেল অন্তুকে বাজে ভাষায় গালি দিতে দিতে। অন্তুর কানে এলো, গায়ে লাগলো না। সে এদিক ওদিক তাকালো, দৃষ্টি থামলো। অন্তিক রাস্তা পার হচ্ছে, সাথে একটা কালো কুচকুচে লোক। ভয়ঙ্কর চেহারা সুরত, গলায় কমপক্ষে 20-25 রকমের চেন, হাতে বালা, ঘাড়ে ট্যাটু। অন্তিকের চোখ মুখ শুকনো। যে ছেলে কোনোদিন আম্মা অল্প ধমকে কথা বললে 7 দিন হোটেলে খেত, তাকে লোকটা শাসিয়ে কথা বলছে বোধহয়। অন্তিক বাধ্যকতের মতো মাথা নাড়ছে, খুশি করার চেষ্টা করে যাচ্ছে লোকটাকে।
অন্তু ভ্রু কুচকে তাকিয়ে রইল। অন্তিকার অন্তিক নেই, জীর্ণ শীর্ণ এক ভিখারি দেহে পরিণত হয়েছে। চোখের নিচটা কালো, মুখে মলিনতা। সেদিন ঝামেলা মিটিয়েছে হামজা। জয়কে আর ভার্সিটি মুখো হতে দেয়নি। সে গিয়ে প্রিন্সিপাল এবং সাধারণ সম্পাদকের সঙ্গে ছোট একটা মিটিং করে ঝামেলা মিটিয়ে এসেছে। তা কতটা মিটিয়েছে জানা নেই। রাতের গাড়ি জয়ের। সে ঢাকায় যাবার সময় কোনোদিন কার ব্যবহার করে না, বাসেই যায়। এতে তার ইন্টারেস্টটা কি তা জয় ভালো জানে। রাত 10টার সময় দুজন হোটেলে বসে আরাম করে খেলো। এরপর দুটো সিগারেট ধরালো। জয় সিগারেটে টান দিয়ে হামজাকে বলল, আমি 3 দিনের ভেতর ফেরার চেষ্টা করব। তুমি ছেলেদের অ্যালার্ট থাকতে বলো। আর চিন্তা করো না হুদাই, তোমার যে প্রতিদ্বন্দ্বীগুলো ভোট করতেছে তাদের লোক টাকা নিয়েও ভোট দেবে না। একটাই অপশন তাদের কাছে তুমি। মাঝার সুস্থ হতে হতে ইলেকশন শেষ হয়ে যাবে, খুব খারাপ কিছু হবে না। হামজা কথা না বলে সিগারেট ঠোঁটে নাই। বের হবার সময় জয় একটা হাফ স্লিভ টি শার্ট পরেছে, জ্যাকেট অথবা গরম কাপড় কিছু নেই। ওভাবেই দৌড়ে ছাদে গেল। কবুতরের ঘরে পানি দেওয়া দরকার। সে চলে গেলে তরু কতটুকু যত্ন করবে এদের তা বলা যায় না। ফোনের ফ্ল্যাশ চালিয়ে ভালোভাবে দেখলো কবুতরগুলোকে। একা একাই 2-4টা কথা বলল কবুতরদের সাথে। নেমে এসে তরুকে শাসালো, কবুতরদের জন্য ঠিকমতো পরিচর্যা করা হয়, নয়তো বাড়ি ফিরে সবগুলোকে লাথি মেরে বের করবো আমি বাড়ি থেকে। ঘড়িতে 10:30 বাজে। বের হওয়ার আগ মুহূর্তে রিমির কথা মনে পড়ল। ওকে একটু জ্বালানো দরকার বের হওয়ার আগে। রিমি কাপড় ইস্ত্রি করছিল। জয় লম্বা করে একটা সালাম দিল, যেন কত দূর থেকে মেহমান এসেছে। রিমি তাকালো, কথা বলল না। জয় বলল, রেগে আছেন কার উপরে? আমার উপরে? রেগে থাকবো কেন? মহিলা মানুষের রেগে থাকার জন্য বিশেষ কারণের দরকার হয় না। রিমি ঠ্যাস দিয়ে বলল, হ্যাঁ আপনি যখন বলেছেন তখন তাই। আফটারঅল মেয়ে লোকের ব্যাপারে খুব জানাশোনা আছে আপনার। গায়ে মাখালো না জয় কথাটা, প্যাচ প্যাচে হাসি হাসলো। আছে বলেই তো বলছি। সে যাকে, পরীক্ষা দিতে যাচ্ছি। আপনার আল্লাহর নামে একটু দোয়া কালাম পড়ে ফুটু দিয়ে দেন তো। আমার তো মাটা নাই, দোয়া টোয়া চাইবো কার কাছে? রিমি বলল, আপনার আবার দোয়া লাগে নাকি? আপনি দোয়াতে বা আল্লাহতে বিশ্বাস করেন? জয় কথা বলল না। রিমি বলল, মামি তো আছে, তার কাছে দোয়া চান গিয়ে। জয় বসলো বিছানার উপর। ভাই এমনিতেই খুব টেনশনে আছে, বোঝেন তো কত দিকের চাপ। ইলেকশনের ঝামেলা তো বোঝার কথা আপনার, তার উপর চারদিকে বহু ফ্যাসাদ লেগে আছে। এই সময় ভাইয়ের দরকার আপনাকে, অথচ সপ্তাহ হয়ে গেল আপনি কথা বলেন না। কোনো কিছুতে আপনার উপস্থিতি দেখা যাচ্ছে না। ভাইয়ের মুখের দিকে তাকালে বোঝা যায় তার উপর দিয়ে কি চলে যাচ্ছে। এখন খুব করে তার আপনাকে দরকার। আপনি তার বউ, তার পেরেশানি দূর করতে আপনার বিকল্প নেই। রাগ করে থাকবেন না এখন আর। আমিও থাকবো না কয়েকদিন ভাইয়ের পাশে। আপনিও মুখ ফিরিয়ে থাকলে। এবারে গলার নরম স্বর পরিবর্তিত হয়ে জয়ের নিজস্বতা এলো। সমস্যা বা ঝামেলা যদি আমায় নিয়ে হয়, আমি তো আর ক্ষমা টমা চাইবো না, জানেনি। অথবা আফসোসও করবো না। আপনি কিসের আশায় রাগ করে থাকবেন তাহলে? অন্তত যতদিন বেঁচে আছি এভাবেই চলবে হয়তো। তাই বলে তো আর চিরদিন রেগে থাকতে পারবেন না। তো কয়দিন আগ আর পিছ কেন এখনই ঠিক করা যায় না? আমি জিনিসটা এমন ভাবি, যেখানেই আমার অবস্থান তার আশেপাশে কিছু না কিছু ক্ষয় হয়। এটা আমার নিজস্বতা বলা চলে। মেনে নিন। আসি, ভালো থাকবেন। অকপটে নিজের অশিষ্টতার স্বীকার করে বের হয়ে গেল জয়। হামজা বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সোফার হাতলে ঝোলানো শাল চাদরটা ওড়নার মতো গলায় পেঁচিয়ে নিল। বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কাটলো 2টা। পুরো 2টো সিট একা লাগে জয়ের। পাশে চায়ের দোকানে বসে দুজন চা খেলো। 1 প্যাকেট সিগারেট কিনে নিল জয়। ঘাড়ে গামছার মতো ইয়ারফোন ঝুলছে। বাসে ওঠার আগে হামজা জয়কে অন্ধকারের দিকে নিয়ে গেল। এদিক ওদিক তাকাতে তাকাতে জয়ের হাতে চাদরের আড়ালে তার সেমি অটোমেটিক পিস্তলটা তুলে দিল। জয় বিরক্ত হলো। এইটার আবার কি দরকার? আমার হাতে থাকলে একটা পাপ হয়ে যাবে। তার চেয়ে বড় কথা, আমি বিপদক্ষেত্র থেকে দূরে যাচ্ছি। তুমি থাকবে এখানে, মালটা তোমার দরকার হবে। হামজা গম্ভীর স্বরে বলল, চুপচাপ এটা প্যান্টের বেল্টে গুজে ফেল। আমার বাপ হওয়ার চেষ্টা করবি না। আর এটা তোকে পাপ করার জন্য নয়, বরং সেলফ ডিফেন্সের জন্য দিচ্ছি। এই বাসেও তোর সাথে মৃত্যুদূত যেতে পারে। বাসে ঘুমিয়ে পড়িস না যেন। ইয়ারফোনের সাউন্ড হাই রাখবি। পরীক্ষা শেষ করে 1 ঘন্টাও দেরি করবি না। সোজা দিনাজপুরের বাস ধরবি। কথা শেষ করে একটা ছোট্ট পকেট ছুরি এগিয়ে দিল হামজা। এটা পকেটে রাখ। ভালোভাবে পরীক্ষা দিস। এসব কোনো চিন্তা মাথায় রাখার প্রয়োজন নেই। পরীক্ষা খারাপ হলে আমার কাছে আর জায়গা হবে না তোর। সুতরাং সম্পূর্ণ মনোযোগ যেন শুধু পরীক্ষায় থাকে। বাসের জানালা খোলা রাখবি না। আর টি শার্টই বা পরছিস কেন? ওটা সহ প্যান্টও খুলে ফেল। পৌষ মাস বলে কথা। জয় হেসে ফেললো নির্লজ্জের মতো। জ্যাকেট আনিনি সাথে। আমার শীত লাগে না, জানোই তো। কবিরকে বলে দিয়েছি, ও সবসময় তোমার সাথে থাকবে। মামাকে রাত বিরাতে বের হতে দিও না। হামজা নিজের জ্যাকেট খুলে ফেলল। জয় নিষেধ করার সাহস পেল না। এই পাবলিক প্লেসে হামজা ঠাস করে একটা চড় মারলে মানিজ্জত থাকবে না। জ্যাকেটটা কোনোইতে বাঁধিয়ে পিস্তলটা প্যান্টে কুচে চাদর জড়িয়ে নিল গায়ে। বাসে উঠতে গিয়ে আবার দৌড়ে ফিরে এলো। লাইটার বা দিয়াশালাই কিছুই নাই আমার কাছে, লাইটার দাও। হামজা লাইটার বের করলে
তা হাতে না নিয়ে আলতো করে একবার বুকে বুক মেশালো জয়। পরে লাইটার নিয়ে দৌড়ে গিয়ে সবে চলতে শুরু করা বাসে উঠল লাফিয়ে। পরের দিন অন্তুর ইন্ডাক্টরি অ্যানথ্রোপোলজি পরীক্ষা। অন্তুর মনে হয় নৃবিজ্ঞান হলো সবচেয়ে বাজে সাবজেক্ট সমাজবিজ্ঞান বিভাগের। বাকিগুলোও ভালো না, তবে এটা অসহ্যকর। অনেকক্ষণ যাবৎ আম্মু ডাকছে খাওয়ার জন্য। অন্তু ঠিকমতো জবাবও দিতে পারেনি। দরজার বাইরে থেকে অনুমতি চাইলো আমজাদ সাহেব। আসবো? অন্তু বিরক্ত হলো। আব্বু, এই স্বভাবটা যাবে না তোমার? আমার ঘরে ঢুকতে কিসের অনুমতি? আমজাদ সাহেব বরাবরের মতো জবাব না দিয়ে ভেতরে এসে দাঁড়ালেন। চল, আমি খেতে বসবো। আচ্ছা, তুমি খেয়ে নাও, আমি সময় পেলে খেয়ে বের হব। আমি খেতে বসবো। আব্বু, আমি পরে খাচ্ছি, ক্ষুধা লাগেনি, মানে রুচি পাচ্ছি না, ধমকে উঠলেন আমজাদ সাহেব। কিন্তু আমি এখনই খেতে বসবো। অন্তু হার মানল। তাকিয়ে থাকলো আব্বুর দিকে। ঘিয়ে রঙা শাল জড়ানো লম্বাটে চেহারা, চাপদাড়িতে মেহেদি। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, তাকিয়ে আছিস কেন? একটু বসো তো আব্বু। ছিটিয়ে থাকা বই খাতাগুলো সরিয়ে দিল অন্তু। আমজাদ সাহেব বসলেন। জিজ্ঞেস করলেন, এভাবে চেয়ে আছিস কেন? কি হয়েছে? প্রস্তুতি ভালো তো? অন্তুর খাতা এগিয়ে নিলেন। তাতে চোখ বুলিয়ে বললেন, লেখার লাইন এখনো ঠিকমতো সোজা হয়নি। হাসলো অন্তু। আমি সোজা হয়েছি। আমজাদ সাহেব বললেন, আমি বেত হাতে করা বাদ দিয়েছি। অন্তু হেসে ফেলল। বেত হাতে করলে? ইস, খামোখাই ভয় পেতাম। তখন যদি বুঝতাম তুমি শুধু শুধুই ভয় দেখাচ্ছ বেত দিয়ে, এত ডিসিপ্লিন ভালো মেয়ে হতাম না আমি, প্রমিস। হেসে ফেললেন আমজাদ সাহেব। এখন বেত হাতে তুললে ঠিক মারবো। চল, তোর আম্মা বসে আছে, দেরি হলে একটা ছোটখাটো ঘূর্ণিঝড় বয়ে যাবে। একটা প্রশ্ন করব? না, আগে খেতে চল। ধান্দাবাজি আমার সঙ্গে চলবে না। না খেয়ে পরীক্ষা দিতে যায় কেউ? অন্তু চেয়ে রইল কিছুক্ষণ আব্বুর দিকে। চোখ দুটো সজল হয়ে উঠল। অল্প পানি ছলছল করে উঠল। হুমায়ুন আহমেদ বলেছে, হিমুরা পকেটে টাকা নিয়ে ঘোরে না। অন্তু সেটাকে নিজের মতো করে বলে। অন্তুরা কান্না করে না। আজও একবার নিজেকে কথাটা বলে গলাটা কড়া করার চেষ্টা করলো। আব্বু, সবার আব্বু তোমার মতো হয় না, তাই না? হাসলেন আমজাদ সাহেব। আমি কেমন রে অন্তু? অন্তু বুঝি বলতে পারে মুখে এই কথা? তার কান্না পাচ্ছে, কিন্তু অন্তুরা কাঁদে না। সে কান্না গিলে বলল, মোটামুটি ভালো না। ফের হাসলেন আমজাদ সাহেব। আমি জীবনে বিশেষ কিছু দেইনি তোকে, শুধু নিজের কর্তব্য পালন করার চেষ্টা করেছি। শেষ অবধি সেটাও সুষ্ঠুভাবে করতে পারিনি। সেসব ধরে রাখিস না। আমার তো মা নেই, তোকে মাঝে মধ্যে মা মা বলে ডাকি। এই সুযোগটা কেনার সামর্থ্য নেই আমার, তুই বিনামূল্যে দিয়ে রেখেছিস। তার বদলে কি দিতে পেরেছি তোকে? অন্তু সহ্য করতে পারল না। বুকের ভার বাদ মানবে না বেশিক্ষণ। চোখ বুজে অনুরোধ করার মতো করে বলে উঠল, চুপ করো আব্বু, চুপ করো। নিজেকে সামলালো। আব্বুর দিকে তাকিয়ে অন্তিকের কথা মনে পড়ে মুখ মলিন হতে গিয়েও হলো না। যারা কম হাসে তাদের হঠাৎ হাসি মিলিয়ে দেওয়ার সাহস অন্তুর নেই, বিশেষ করে আব্বুর। হুট করে আব্বুর উরুতে মাথা রেখে শুয়ে পড়ল। এভাবে ছোটবেলায় সে আব্বুর উরুতে মাথা রেখে পড়া শিখত আব্বুর কাছে। ওভাবেই ঘুমিয়ে গেল। আমজাদ সাহেব আবার ডেকে তুলতেন জোর করে খাওয়ানোর জন্য। নিষ্ঠুর লাগতো তখন আব্বুকে। কাঁচা ঘুম ভাঙিয়ে ভাত খাইয়ে দেয়া, সকালে টেনে তুলে স্কুলে নিয়ে যাওয়া। অন্তু রাস্তাটা কোনোদিন আব্বুর হাত জড়িয়ে ধরে পার হয়নি। একটা আঙুলের মাথা ধরত। পুরো হাত ধরলে সে আব্বুর উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বে, নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। অথচ আব্বুর হাতের আঙুল ধরা ছাড়া পার হতে জানে না সে। আমজাদ সাহেব অন্তুর উস্কো খুস্কো চুলে আলতো হাত রেখে বললেন, চল খেয়ে নি, তোর মা আজ বাড়ি ছাড়া করবে আমাদের। হঠাৎই নিজের জীবনে আব্বুর সত্তাটার সমস্তটুকু উপস্থিতি যেন বুকের ভেতর এক থলে তরল আবেগ হয়ে জমেছে। তার অনুভূত হচ্ছে বুকের ওপর সেই তরল। চোখ ফিরিয়ে নিল। বই খাতা গোছাতে গোছাতে আনমনে নিজের স্বভাবসুলভ দৃঢ় গলায় বলল, আব্বু শোনো, তুমি আবার কোনোদিন আমায় রেখে চলে যেও না, বুঝলে? আমি কিন্তু রাস্তাটা পার হতে শিখিনি এখনো। তুমি না জোর করলে খেতে যাওয়ার অভ্যাসটাও হয়নি এখনো। আরো অনেক সমস্যা। আমজাদ সাহেব কেমন করে যেন হাসলেন। শিখে যাবি সব। মানুষ অভিযোজন ক্ষমতা সম্পন্ন প্রাণী অন্তু। সামাজিক কোনো মানুষকে জঙ্গলে ফেলে আসলে সে চার পায়ে চলতে অবধি শিখে যায় বেঁচে থাকার তাগিদে। অন্তু দিশেহারা হয়ে তাকায়। অস্ফুট স্বরে ডাকে, আব্বু। থেমে আবার ডাকে, তোমার যাওয়ার হলে আমায় সঙ্গে নেবে প্লিজ। আমি আত্মনির্ভরশীল, কিন্তু তোমার আঙুলের ডগা আঁকড়ে ধরি যে অংশ দিয়ে, ওইটুকু তো ফাঁকা। তোমার আঙুলটা সর্বক্ষণ খুব দরকার আমার। অন্তুর কণ্ঠে শাসানোর স্বর, অথচ গলাটা শুকিয়ে আসছে। থরথরিয়ে কাঁপছে ঠোঁট দুটো। একসময় এবার থতনিটা ভেঙে এলো অন্তুর। অন্যদিকে ফিরল সে। আমজাদ সাহেব প্রাণ ভরে মুচকি হাসলেন। হাই স্কুলের প্রবীণ প্রিন্সিপাল একবার বলেছিলেন, বুঝলে আমজাদ, অন্তু হলো তোমার ফটোকপি, কিন্তু বোধহয় মেশিনের গড়বড়ে ছেলে না হয়ে মেয়ে হয়ে গেছে। অন্তুরা জানে না, বাপেরাও অন্তুর মতোই, মুখ ফোটে না তাদের। আমজাদ সাহেব বললেন, কেউ চিরকাল থাকে না অন্তু। যিনি থাকবেন তিনি তোর রব। আমি কেবল মাধ্যম একটা, আর তুই আমার আমানত।
এই ক্ষণস্থায়ী সাক্ষাতে এত মায়া লাগাতে নেই অন্তু। মায়া মূর্খদের দেহে পরজীবীর মতো বাস করে, শুষে শুষে খেয়ে ফেলে তাদের জীবন রসকে। তুই তা নিজের ভেতরে রাখবি না। অন্তু নিজের সমস্ত বিরক্তিতে নাক মুখ কুচকে শক্ত গলায় বলল, আব্বু, হুট করে এত বুকে হাহাকার লাগছে কেন বলো তো? আমজাদ সাহেব হেসে হাত নেড়ে ইশারা করলেন, এদিকে আয়। অন্তু মেঝেতে বসে আব্বুর উরুতে মাথা ঠেকায়। কখনো এভাবে প্রকাশ করা হয়নি এসব, আজ ঠেকানো দায় হচ্ছে। অন্তুর মাথায় হাত রাখলেন তিনি। যতদিন আছি আমি আছি, আমি না থাকলে কালকে যে আসবে তোর ওপর, তার দায় আমায় দিস না। সাধারণ এক মানুষ হয়ে এত ওজন বয়ে নিতে পারবো না আমি। অন্তু মুখ তুলল। তিনি হাতটা শক্ত করে চেপে ধরলেন অন্তুর, যেন অদম্য এক সাহস তিনি অন্তুর ভেতরে প্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছেন। আমি থাকবো না চিরকাল, কিন্তু তোকে নিজের জীবনদশা কাটিয়ে তবেই রবের কাছে ফিরতে হবে। জীবন একটা চক্র, জীবন একটা রণক্ষেত্র। সেখানে তোর হাতিয়ার হলো আত্মবিশ্বাস, আর তার ঢাল হলো তোর ধৈর্য। এই দুটোকে সবসময় শান দিয়ে পিঠে সজ্জিত করে রাখবি। মনে রাখবি, ধৈর্য নামক ঢালটা যেন বেশ পুরু হয়, ছোটখাটো আঘাতে তার কণাগুলো ছিটকে না যায়। যে পথে পা বাড়াতে চলেছিস সেই সমাজ তোকে ভালো রাখবে না অন্তু। ভালো থাকাটা ঠিক আমারও পছন্দ নয়, কারণ যেখানে এই জগৎ সংসারে ভালো থাকার একমাত্র অপশনটাই হলো অন্যায়ভাবে জীবনযাপন করা, সেখানে অন্যায়কে অবলম্বন করে ভালো থাকতে চাওয়ার বোকামিটা আমি করিনি। তাই তোকেও আর বাধা দিইনি এই দুর্গম পথে এগিয়ে যাওয়া থেকে। আমজাদ সাহেব হাঁটতে হাঁটতে বললেন, সবসময় মনে রাখবি, যা ঘটছে তা ভয়ঙ্কর নয়, কারণ তা তোর সামনে রয়েছে। সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে তা মোকাবেলা করতে পারবি তুই। কিন্তু ভবিষ্যতে যা ঘটবে তা সম্বন্ধে তোর কিঞ্চিত ধারণা নেই। সুতরাং সেটা হলো বেখবরে উঠে আসা তাণ্ডবপূর্ণ ঝড়, যার পূর্বাভাস বা সচেতনতা নেই তোর কাছে। আর যার সম্বন্ধে জানিস না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না, তাই সেটা ভয়ানক। অর্থাৎ ভবিষ্যতে যা আসছে তার তুলনায় সামনে থাকা বিপদ খুবই নগণ্য, দুর্বল একটা ভাড়া মাত্র। ভবিষ্যতের অজানা বিপদের চেয়ে এটা দুর্বল, আর এই দুর্বল বিপদের চেয়ে তুই বহু গুণ শক্তিশালী, বহু গুণ। অন্তু আজ অবধি কোনোদিন আব্বুকে ছাড়া কোনো ছোটখাটো পরীক্ষাও দিতে যায়নি। তিনি স্যান্ডেল খুঁজে পেলেন না। পরে দেখা গেল অন্তু তা পরিষ্কার করছে একটা কাপড় দিয়ে ঘষে। গম্ভীর হলেন আমজাদ সাহেব, তোকে নিষেধ করেছি না এসব করতে? স্যান্ডেল পায়ের জিনিস, তা আবার ঘষে মেজে পরিষ্কার করার কি আছে? সুফিয়ানা ভালো না, তুই আর কোনোদিন স্যান্ডেল পরিষ্কার করবি না। অন্তু পাত্তাই দিল না। রাস্তার ধারে দাঁড়িয়ে বরাবরের মতো আব্বুর আঙুলের ডগা নিজের তর্জনী আঙুল দিয়ে জড়িয়ে ধরেছিল অন্তু। ভার্সিটিতে ঢুকে বুকের কম্পন বাড়ল। না জানি কোন দিক থেকে জয়ামির এসে দাঁড়ায়। আমজাদ সাহেব ফাইলটা অন্তুর হাতে ধরিয়ে কিছুক্ষণ উপদেশ দিলেন, যেন অন্তু কিন্ডারগার্টেনের শিক্ষার্থী এবং সে যাচ্ছে পরীক্ষা দিতে। তাকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছেন আমজাদ সাহেব। অন্তু হাসল। আমজাদ সাহেব পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে বললেন, আবার নিতে আসতে হবে নাকি, নাকি চলে যেতে পারবি? অন্তু ঘাড় নাড়ল, আসতে হবে না, আমি চলে যাব। যতক্ষণ অন্তু বিল্ডিংয়ের ভেতরে ঢুকে বারান্দা পার হলো ততক্ষণ অপলক চেয়ে রইলেন আমজাদ সাহেব। অন্তু আড়াল হলে অল্পসিক্ত চোখটা উপরের দিকে তুলে ভেজা ভাবটা শুকানোর চেষ্টা করলেন। আজ অন্তু 2য় বর্ষের ফাইনাল এক্সাম দিতে ঢুকেছে। কদিন পরে এলএলবি চূড়ান্ত পরীক্ষা আসবে। তখনও এভাবেই এগিয়ে চাতক পাখির মতো চেয়ে থাকবেন তিনি অন্তুর বিয়ের হবার অপেক্ষায়। কদিন বাদে মাস্টার মশাই থেকে তিনি অ্যাডভোকেট মেহজাবিন আরমিন অন্তুর বাবা হতে যাচ্ছেন। বুক ভরে উঠল, চোখ জ্বালা করতে লাগলো খুব। অন্তু বড় হয়ে গেল। এই তো কদিন আগেই হাত ধরে স্কুল ড্রেস পরে মাথায় 2 ঝুঁটি করে স্কুলে যেত অন্তু। আমজাদ সাহেব চোখ ফেরালেন। আস্তে করে হেঁটে বেরিয়ে এলেন ভার্সিটির ফটক পেরিয়ে। পরীক্ষা শেষ না করতেই পিয়ন এলো হলে। অন্তু তখন হিমশিম খাচ্ছে লেখা শেষ করতে। অল্প সময় বাকি, লেখা অনেক। তার মাঝেই পিয়ন জানালো মনোয়ারা বেগম নিজের কক্ষে ডেকে পাঠিয়েছে আরমিনকে। মনোয়ারা রহমান চেয়ারে হেলান দিয়ে চোখ বুজেছিলেন। অন্তু অনুমতি চাইলে চোখ মেলে বললেন, এসো। অন্তু চেয়ারে বসল। মনোয়ারা চশমা চোখে আঁটলেন। অন্তুকে দেখলেন 2 বার, পরে বললেন, বুঝতে পারছি তো কেন ডেকেছি? অন্তু বলল, জি বুঝতে পারছি। জয়ার তোমার সম্পর্ক কতদিনের? অন্তুর মস্তিষ্ক হুটহাট বিষয়টি ধরতে পারল না। কয়েক সেকেন্ড পর হুট করে কথাটা বোধগম্য হতেই কপাল টান করল। কেন যেন মনে হলো ম্যামকে ভরকাতেই বলছেন কথাটা। অন্তু বলল, আমাদের কোনো সম্পর্ক নেই ম্যাম। নেই, ছিল তো। সেটা কতদিনের ছিল? মনোয়ারা আশা করেছিলেন অন্তু অন্তত থতমত খাবে, অবাক হবে, অথবা লজ্জা পাবে, নয়তো উত্তেজিত হয়ে উঠবে। অথচ ওনাকে অবাক করে অন্তু শান্ত চোখে চেয়ে জিজ্ঞেস করল, এ কথা কোথায় থেকে শুনেছেন? মনোয়ারা বললেন, সম্পর্ক ছিল কিনা সেটা বলো, থাকলে কতদিনের ছিল? কঠিন হতে চাইলেন মনোয়ারা রহমান। অন্তু নির্বিকার স্বরে বলল, আমি এবং জয়
এই দুটো শব্দের সাথে সম্পর্ক শব্দটা অতিরিক্তই বেমানান ম্যাম। কথাটা হয় আপনি আমাকে ডিস্ট্র্যাক্ট করতে বলেছেন, অথবা যদি কারো কাছে শুনে থাকেন তবে সেটা গুজব ছিল। বাস্তবতা একেবারেই ভিন্ন। মনোয়ারা কপাল জড়ালেন। মেয়ে এতটা নির্লিপ্ত, স্পষ্টভাষী আর তীক্ষ্ণ বুদ্ধিধর। অন্তু আবার বলল, কে বলেছে এই কথা ম্যাম? মনোয়ারা অন্তুর কথা অগ্রাহ্য করে বললেন, নিকাবটা খোলো। অন্তু খুলল। মনোয়ারা কয়েক সেকেন্ড যাবৎ খুঁটিয়ে দেখলেন, চোখ ফিরিয়ে বললেন, এসবের মাঝে ফাঁসলে কি করে মেয়ে? অন্তু শ্বাস নিল একটা, ঠোঁট কামড়ে বলল, জানি না ম্যাম, কিভাবে কোথায় থেকে জলের প্রবাহ কোথায় গড়াচ্ছে বুঝতে পারছি না। মনোয়ারা এতক্ষণ সম্পূর্ণ মনোযোগ অন্তুর উপর নিক্ষেপ করলেন। হাত দুটো একত্রে করে টেবিলের কোনোই ঠেকিয়ে জানালেন, জয় পাগলা। পাগলা ঠিক না, তাণ্ডব। পাগলরা তো মানুষকে নিয়ে খেলতে জানে না, মজা পায় না তা করে। কিন্তু জয় ক্ষুধার্ত পশুর মতো, হিতাহিত জ্ঞান শূন্য। কি করেছিলে? ওকে অপমান করেছিলে? এতটা বিদ্রোহী হওয়া শরীরের পক্ষে ক্ষতিকর, বুঝলে? ভার্সিটিতে র্যাগিং কে খায়নি? তবুও মুখ বুজে থাকে কেন? এই ব্যাপারে আগে কোনোদিন শোনোনি? অন্তু বলল, শুনেছি তো অনেক কিছুই, তবে তা আমার ভেতরে সহনশীলতা আনেনি, বরং ক্ষিপ্ত করেছে। মনোয়ারা অস্পষ্ট দীর্ঘশ্বাস ফেললেন। সমস্ত ক্ষমতার, আর ক্ষমতা সব জয়দের। তুমি একটা সাধারণ মেয়ে, এত প্রতিরোধ করবে? তোমার অতি মূল্যবান সম্মানকে জয় সাবানের মতো পানিতে ভিজিয়ে ঘষে ঘষে একটু একটু করে ক্ষয় করবে। প্রতিদিন পানিতে ভেজাবে, ফেনা উঠবে, তোমার সম্মান ক্ষয়ে ধুয়ে যাবে পানির সাথে। কারণ জয় বাঁধনহারা, বেপরোয়া। অন্তুর ভেতরটা অস্থির হলো, তবু অটল বসে রইল। মনোয়ারা বললেন, ধৈর্যের এত ঘাটতি তোমার মতো বুদ্ধিমতী মেয়ের সাথে মানাচ্ছে না। এই যে শীতল, কঠোর, কেয়ারলেস ভাবটা, এটার আসল প্রয়োজন ছিল জয়ের সামনে। এর জন্য ক্ষতিগ্রস্ত হবে তুমি। দৃঢ় হলো অন্তুর কণ্ঠস্বর। ম্যাম, নিজের সামনে নিজের আত্মসম্মানকে এক কোপে বলি হতে দেখেও ধৈর্য ধারণ করার মতো পুরো ধৈর্য আমার নেই। তার ফলে ক্ষতি আমার হবে এও জানি, এবং তা মঞ্জুরও। আমার ধৈর্যের প্রাচীর এসব ক্ষেত্রে খুব পাতলা মসৃণ, নিজের অজান্তেই তা চিরে প্রতিবাদ বেরিয়ে আসে। জানি এটা বোকামি, তবে এই বোকামি এড়ানোর মতো মোটা চামড়া আমার নেই। মনোয়ারা অদ্ভুত হাসলেন। আমাদের সমাজে ক্ষমতাবানদের দুটো ধরন আছে আরমিন। কেউ কেউ ক্ষমতার জোরে তৎক্ষণাৎ থাবা দিয়ে ধরে, আর কেউ ছাই হাতে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে যত্ন করে ধরে। তবে ভয়ানক দ্বিতীয়টা। ছাই দিয়ে আর মাছ ধরলে ছুটতে পারে না, জানো তো। জয় খুব জেদি। তোমার অপমানগুলো কতটা বাজেভাবে পুষে রেখেছে ভেতরে তা জানা নেই আমার। ওর চিন্তাধারা আর সবার মতো না। ও বহু পুরনো জিনিস পুষে রেখে খুব জঘন্যভাবে তার কার্য চুকিয়ে নেয়। অন্তু বলল, জয় তা করবে বলছেন? মনোয়ারা রহমান বললেন, জয় জ্বলন্ত, কিন্তু জানো, আগুনের চেয়ে পানি মারাত্মক। পানির ছিটাই আগুনকে নেভাতে মুহূর্ত সময় লাগে, যেখানে আগুনের পানিকে বাষ্প করে খুব সামান্য পরিমাণ অবস্থার পরিবর্তন করতেও অনেকটা সময় এবং একই সঙ্গে বাহ্যিক তাপ প্রয়োগের প্রয়োজন পড়ে। অন্তু যেন কিছু বুঝল। ম্যাম বুঝি পানির হদিস দিলেন, যার থেকে অন্তুর অতি সাবধানতা দরকার। মনোয়ারা বললেন, জয় যখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হলো, এক ছাত্রনেতার সাথে ঝামেলা হয়েছিল। ছেলেটা জয়কে লেজ কাটা বেজন্মা বলেছিল। জয় হেসেছিল সেই দিন। 2 বছর পর সেই ছাত্রনেতা বেরিয়ে গেল অনার্স শেষ করে। ততদিনে জয় একটা পাকাপোক্ত খুঁটি গেড়ে ফেলেছিল ছাত্র সংগঠনে। এর মাঝে হামজা সাধারণ ছাত্রকর্মী থেকে ক্রমান্বয়ে পদোন্নতি পেল। এরই মাঝে এমন বহুত কার্যক্রম দুজনে করে ফেলেছিল, যাতে করে দুজন আলোচনায় এসেছিল, মানুষ ওদের চিনেছিল। ওরা লেগে গেল জনসেবায়। ধীরে ধীরে নেতৃত্ব ছড়ালো দুজনের। লোকজনের মনোযোগ পেয়ে গেল হামজা। ছাত্ররা দিন দিন জয়ের পেছনে স্রোতের বিপরীতে ছুটে আসা পিঁপড়ের মতো ভিড় করতে শুরু করলো। সেই বছরই সেই ছাত্রনেতার বোন ভর্তি হলো ভার্সিটিতে। রাতের বেলা গার্লস হোস্টেলের দেয়াল টপকে রুমে গিয়ে জয়ের পার্টির দুটো ছেলে মেয়েটাকে নোংরাভাবে স্পর্শ করেছিল, ভিডিও বানিয়েছিল সেটা পরের দিন পুরো ভার্সিটি দেখল। ছেলে দুটোর মুখ চেনা গেল না। সেই ছাত্রনেতা এলো। জয় সামান্য হেসে বলেছিল, ভাই, আপনি যেই কারণে আমাকে বেজন্মা জারজ লেজ কাটা বলেছেন, সেই কারণটা যথেষ্ট ছিল না এই নামগুলো ধারণ করার জন্য। এজন্য ওই গালিগুলো আমার উপর জায়েজ হওয়ার মতো ঘটনা ঘটিয়ে দিলাম। আমি জানা তা বলে গালি দিয়ে আপনি মিথ্যাবাদী আর পাপী কেন হবেন? আমার বাপ মা নেই, কিন্তু জন্ম তো আমার অবৈধভাবে দেয়নি। কিন্তু আপনি আমাকে তাই বলেই বকলেন। তাতে হয় আমার নিজেকে প্রমাণ করতে হতো যে আমি অবৈধ না, অথবা অবৈধের মতো কাজ করে প্রমাণ করতে হতো যে আপনিই ঠিক বলেছেন। আপনি যা বলেছেন তাই কায়েম হোক। আমি আপনার গালাগালির জন্য নিজেকে উপযুক্ত করে নিলাম। তারপরের দিন সেই মেয়ে আত্মহত্যা করল। মনোয়ারা অদ্ভুতভাবে হাসলেন এই পর্যায়ে। আমরা যে বিষয়টাকে সিম্পলভাবে চিন্তা করি, জয় সেটাকে জটিলভাবে কঠিনভাবে সাজায়।
ও রাজনীতিতে এসে বহুভাবে জখম হয়েছে। এই জয়ামির একটা ছেলে নয়, একটা ধ্বংসাত্মক সত্তা। সে মার খেয়েছে, শরীরে সেসবের গর্ত রয়ে গেছে। আর কি হয়েছে ওর সঙ্গে তা জানার উপায় নেই। ও নিজেকে প্রকাশ করে না, ব্যাপক সমালোচিত হয়েছে, কিন্তু কেউ ওকে এড়াতে পারেনি। অন্তু কেমন করে যেন হাসলো। আমার মনে হচ্ছে আপনিও এড়াতে পারেননি। খুব আগ্রহ করে ব্যাখ্যা করছেন লোকটার নোংরামি। তোমাকে জানাচ্ছি মেয়ে, সর্বশেষ জয়ের কর্মকাণ্ড আসলেই জারুদ সন্তানদের মতোই। ওর জিদ ওকে এই পদ দিয়েছে, পাওয়ার দিয়েছে। আবার দিন শেষে দুই ভাইয়ের নিখুঁত চতুরতা জনগণের কাছে ওদের সব কুকর্মকে ছাপিয়ে নেতা করে তুলেছে। আমাদের দেশের লোকজন খুব ভুক্তভোগী। তারা অল্প সুবিধা পেলেই যে কারো যে কোনো রকম নোংরামি ভুলে তাকে সালাম ঠুকতে শুরু করে। সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসেবে সমাজ সম্বন্ধে এইটুকু ধারণা স্পষ্ট। অন্তু যেন চেয়ারের সাথে মিশে যাচ্ছিল। জয়কে এতদিন বখাটে মনে করেছে, হামবড়া লেগেছে, কিন্তু এরকম নিকৃষ্ট কুলসিত জিদের অধিকারী মনে হয়নি। আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎই একটা ডাক শুনে থামলো। আব্বুকে দেখে বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। যদি কখনো খারাপ সম্মানহানিকর কিছু হয় ওর সাথে, এই মানুষটা সহ্য করতে পারবে তো? পারবে না। তখন অন্তু কি করবে? শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল অন্তর। আমজাদ সাহেব ভ্রু কুঁচকে এগিয়ে এলেন। এ জগতে আছিস তুই? অন্তু হাসার চেষ্টা করলো। তুমি এসেছো নিতে? চলে যেতাম আমি।